আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? দেখা হয়ে গেল আমাদের হিসাব বিজ্ঞানের প্রথম ক্লাসে। আজকে আমি অনেক বেশি এক্সাইটেড, সাইফ ভাই অনেক বেশি এক্সাইটেড, কারণ আমাদের অ্যাকাউন্টিং এর আজকে এমন অনেক জিনিস আমরা জানবো যা জানলে আমাদের এইচএসসির অ্যাকাউন্টিং তো গেছে গেছে, বাট আমাদের অ্যাডমিশনের অ্যাকাউন্টিং যাতে অনেক সুন্দরভাবে দিতে পারি। এবং আজকে ক্লাসে একটা চ্যালেঞ্জ হলো, আজকে আমরা তো মেইনলি টার্গেট ঢাকা ভার্সিটি সি ইউনিটে অ্যাকাউন্টিং এর কোয়েশ্চেন এমসিকিউ আসে 12টা। আমাদের টার্গেট যে আমরা আজকে 6টা এমসিকিউ জেনে যাবো। ভাই আমি একটা ক্লাসে কত পড়াবো, কি কি পড়াবো, কি না পড়াবো, যে 6টা এমসিকিউ পারবো এরকম কোনো কিছু আমরা আসলে করবো না। বাট ভাইয়াদের এক্সপিরিয়েন্স থেকে যা দেখে আসছে যে কতটুকু পড়লে 6টা কোয়েশ্চেন খুব ইজিলি কমন পাওয়া যায়, সেই জিনিসটা ভাইয়া বলে দিবে। সো অর্ধেক মার্ক এখন তোমার কাছে মনে হয়, ভাই 6 মার্ক যায় না, আমার জীবনে কি এমন উপকার হবে? তোমাদের জন্য বলি ভাইয়া, 6 মার্কসের জন্য ঢাকা ভার্সিটিতে তোমার পজিশন 600 উপরেও হইতে পারে, 600 নিচেও হইতে পারে। তার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমরা দুইজন ঢাকা ভার্সিটিতে আমরা দুইজনই চান্স পাইছি একই বছরে, একই সালে, একই সময়ে। সাইফ আর আমার নাম্বারের ডিফারেন্স হচ্ছে 2, আর সাইফ আর আমার পজিশনের ডিফারেন্স হচ্ছে কত ভাইয়া জানো? 200। সাইফ ভাই হচ্ছে 400 সামথিং পজিশন, আমি হচ্ছে 600 সামথিং পজিশন। তো ভাইয়ারা জানে যে 1 মার্কের জন্য 100 জন মানুষের পিছনে পড়ে যাওয়া বা সামনে পড়ে যাওয়াটা কতটা বাস্তব, কতটা সত্য। সেখানে 6 মার্ক বলে দিব। সো বুঝতেই পারছো ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট হবে। সাইফ ভাইয়া, ওকে, আজকে থেকে কিন্তু আমাদের অফিসিয়ালি অ্যাডমিশন জার্নি শুরু হচ্ছে। তো তোমরা আমাদের দুজনকে আসলে পরিচিত অনেকদিন ধরেই। এইচএসসি জার্নিতে আমরা যেভাবে অনেক কিছু শিখেছি, অনেক কিছু পড়েছি, অ্যাডমিশন জার্নি তার থেকে কিন্তু একটু ডিফারেন্ট। কারণ এখানে আমাদের সময় খুবই কম, 3 মাস, কিন্তু অ্যাকাউন্টিংয়ে 2টা পেপার পড়তে হবে। অ্যাডমিশনে যে ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো আমাদেরকে বেশি ভালো করে শিখতে হবে। এখানে যেমন তোমাদের প্রথমেই বলেছি, আমাদের সব থেকে প্রিয় একটা সাথী ছিল কি, ক্যালকুলেটার। এটা কিন্তু থাকতেছে না। সো ক্যালকুলেটার ছাড়া ম্যাথ করতে হবে, এটা ভাবলেই কিন্তু অনেকের জ্বর চলে আসে যে না না, তাইলে আর পড়াশোনা করতে পারবোই না। সো এরকম কোনো ভয় ডর থাকা লাগবে না। আমরা আজকে থেকে অ্যাকাউন্টিং এর বেসিক থেকে যে জার্নি শুরু করব, সেখানে তুমি ক্যালকুলেটর ছাড়াও যেরকম ম্যাথ করতে পারবা, তোমরা যে কোনো ধরনের থিওরিটিক্যাল থেকে শুরু করে অ্যাডমিশনের সকল প্রস্তুতি শেষ করে ইনশাল্লাহ শেষ করবা। আজকের ক্লাসটা মনে হয় সবার জন্য ফ্রি, তাই না রাহিম? একদম। কিন্তু বাকিগুলা বাকিগুলোর জন্য টাকা দিয়ে কোর্সটা কিনতে হবে, এবং কোর্সের প্রাইস ভাই ক্লাসটা শেষ হওয়ার পর পরই কিন্তু হয়তো দাম বাইরে যেতে পারে। সো আপাতত তোমরা সি ইউনিটের যে অ্যাডমিশনের কোর্সটা আছে, সেই কোর্সটা অ্যাডমিশন 2025 ADM 2025, এটা হচ্ছে প্রোমো কোড। এটা অ্যাপ্লাই করলেই দেখবা ডিসকাউন্টে 3200 টাকা হয়ে গেছে। এটা শুধুমাত্র বেশি দিন হয়তো সময় নেই, তাড়াতাড়ি কিনলে তাড়াতাড়ি কোর্সটা করতে পারবা। আপাতত একটা ক্লাস ফ্রি, ক্লাসটা করেই দেখো, যদি ভালো লাগে তাইলেই তো কিনবা, যদি ভালো না লাগে তাহলে তো না কিনবা। ক্লাস দিলে মনে হবে না, আরো কিছু বেনিফিট ওরা জানতে চায়, সেটা আমরা একটু বলে নিই একেবারেই। সো তোমরা এই কোর্স কেনার সাথে সাথে তোমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার পরে আমাদের যা যা সাবজেক্ট আছে সবকিছু লেকচার স্লাইড অ্যাপে পেয়ে যাবা। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন পেয়ে যাবা। অনেক সময় হয় না আমাদের যে ক্লাস করছি, করার পর ভুলে গেছি যে এইখানে ব্যাথটা কিভাবে করাইছিল মনে আসতেছে না। রেকর্ডের ক্লাস যখন থাকে, আমরা কিন্তু ইজিলি রেকর্ডটা দেখে ওই জায়গাটা ওভারভিউ করে নিতে পারি এবং কনফিউশনটা ক্লিয়ার করে ফেলতে পারি নিজে নিজে। আর নিজে নিজেও যদি কনফিউশন ক্লিয়ার না হয়, তার জন্য আমাদের দুইজন ভাইয়া তো আছি। যে কোনো কিউএনএ সেশন যখন হবে, তোমরা তোমাদের প্রশ্ন নিয়ে আসবা, আমরা 1-to-1 জুম সেশনে সেই প্রশ্নগুলো সলভ করে দেব। আর কিছু ডেইলি এমসিকিউ ওদের মনে কুইজ থাকা উচিত না ভাই? অবশ্যই ডেইলি এমসিকিউ আছে, তারপর হচ্ছে আমাদের উইকলি পরীক্ষা হবে। সো পরীক্ষার উপর পরীক্ষা, যত দিবা তত শিখবা, তত ভুল হবে, ভুল করে করে শিখবা। তাহলে আমাদের 100 একটা প্রিপারেশন হবে। আর 100 একটা প্রিপারেশন হলেই আমাদের কিন্তু প্রিপারেশনটা কিন্তু 100 হবে। তো সবকিছু মিলে আমাদের এই কোর্সটা সাজানো। তোমাদের মনে হয় আমাদের বক বক শুনতে বেশি একটা ভালো লাগছে না, দেখতে পাচ্ছি অনেক এইচএসসি 26 ব্যাচ থেকে চলে আসছে। 26 হোক 27 হোক, তাদের জন্য আপাতত ক্লাসটা দেখো, দেখে বুঝো কেমন লাগে, আমরা কেমন পড়াই। আর যারা এইচএসসি 25, তাদের কিন্তু কালকে একটা রিয়েলিটি চেক এক্সাম আছে। তোমাদের কপালও যদি ভালো হয়ে যায়, তাহলে কালকে রিয়েলিটি চেক এক্সামে কিছু কোয়েশ্চেন কিন্তু ক্লাস থেকে কমন চলে আসতে পারে। তো কি হবে না হবে, অনেক কিছু হবে, অনেক কিছু হবে না, সেটাই আমরা দেখবো আজকের ফুল ক্লাসে। সো সাইদ ভাইয়া, তুই শুরু করবো না আমি শুরু করবো? তুমি শুরু করো তাহলে। আচ্ছা ঠিক আছে, শুরু করলাম। দেখা হচ্ছে আবার একটু পরে। ওকে, সো আমাদের ক্লাসের নাম হিসাব বিজ্ঞান পরিচিতি। সো হিসাব বিজ্ঞান পরিচিতি কি হয় না হয় সেটা আমরা জানবো, বুঝবো, শিখবো, সেটা সাইড ভাই পড়াবে। বাট আজকের ক্লাসে যে বললাম যে 6টা কোয়েশ্চেন বলে দিব, কি কি ভুল হয় বলে দিব। সো আমরা একটু দেখি আজকের ক্লাসে আমরা মেইনলি কি কি শিখবো। সো প্রথমে আমাদের অ্যাকাউন্টিং এর জন্য সবচেয়ে বড় যে জিনিসটা মাথায় রাখতেই হবে, সেটা কি ভাইয়া? কমন মিস্টেক। যে অ্যাকাউন্টিং এ আমি ভাই কি ভুলটা করতে পারবো না? আরে আমি তো অ্যান্সার সহ দেখা ফেলতেছি। তো আমাদের অ্যান্সার দেখাবো না, আপাতত আগে আমাদের কোথায় চলে গেছে সেটাকে একটু ঠিক করি। ওয়েট আ মিনিট। আচ্ছা, সো আপাতত দাগানোর একটা সলিউশন বের করতেছি। ওকে,
আচ্ছা হ্যাঁ, আপাতত এটা দিয়ে কাজ চলে যাবে। সো অ্যানোটেশনের কাজটার জন্য আমরা একটু টাইমটা নেই। দাঁড়ান স্যার, আমাদের একটু সমস্যা হচ্ছে, অ্যানোটেশন থেকে আমরা সরে যাই, এক্সিট মোডে চলে যাই, ক্যান্সেল করি, সমস্যা নাই। আচ্ছা, সেভ, ডান, ফিনিশড। আচ্ছা সমস্যা নেই, আপাতত অ্যানোটেশন দাগাদাগির দরকার নেই, আমরা আগে নর্মালি জিনিসটা বোঝার চেষ্টা করি জিনিসটা কি হচ্ছে। আচ্ছা, প্রথম কথা ভাইয়া, কমন মিস্টেকস। সো কমন মিস্টেকস এর মধ্যে আসলে আমরা কমন মিস্টেক বলতে কি বুঝাই, যে অ্যাকাউন্টিং আমি কি ভুল করতে পারবো না। সো অ্যাকাউন্টিং এ যদি আমরা ভুল কি করতে পারবো না সেটা যদি একবার দেখার চেষ্টা করি, অ্যাকাউন্টিং এর প্রথম এবং প্রধান ভুলটা হচ্ছে ভাইয়া চোখ বন্ধ করে ম্যাথ করার ভুল। ইয়েস, আমি সঠিকই বলছি, 1 মিনিট দাঁড়াও। আগে আমাদের প্রবলেমটা আমরা একটু ফিগার আউট করে নিই, যে প্রবলেমটা আসলে আমাদের কি। ওকে, জিনিসটা যেটা হয়েছে সেটা আমরা, আচ্ছা দাঁড়াও, তোমাদের চোখের সামনে সমস্যাটা আগে আমরা সমাধান করি। সমাধান আমাদের করতেই যেতে হবে প্রথমে। হ্যাঁ দাঁড়াও, সমস্যা সমাধান করেই তারপর আমাদের ক্লাসটা শুরু করি, না হলে তো আমাদের ক্লাসের এক্সপিরিয়েন্সটা কেমন হবে। সো এটাও তোমাদের জন্য লার্নিং, যে অনলাইন ক্লাসে কি হয় কি না হয় সেটাও আমাদের বুঝতে হবে তো, তাই না? সো অনলাইন ক্লাসে এরকম সমস্যা হয়, এবং সমস্যা হলেই সমস্যার অবশ্যই সমাধান থাকে, এবং সেই সমাধানটা আমরা যত দ্রুত সম্ভব তোমাদের সামনে করে চলে আসলাম। ডান। এবার আমরা এই যে যাকে আমি আসলে এতক্ষণ ধরে খুঁজতেছিলাম, এই যে কলম দাগাইতে পারার যে একটা অপশন, এইটা খুঁজতেছিলাম। সো আমরা সমস্যা সমাধান করে ফেলছি। তো টেকনিক্যাল সমস্যা হোক, জীবনে যেই সমস্যা হোক, সব সমস্যার সমাধান আমাদের অনেক সময় হাতেও থাকে। তো সেই সমস্যার সমাধানটা আমরা করলাম। চলো শুরু করি। প্রথম যে জিনিসটা আমরা বললাম কমন মিস্টেক। ভাই কমন মিস্টেক বলতে কি বুঝে? অ্যাকাউন্টিং এর সবচেয়ে বড় কমন মিস্টেক যে সেটা কি ভাইয়া? চোখ বন্ধ করে অঙ্ক করা। চোখ বন্ধ করে অঙ্ক করা বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমরা কি চোখ খুলে অঙ্ক করি না? না ভাইয়া, তোমরা করো না। আবার করলেও যে ভুলটা করো সেই ভুলটা তোমাকে আমি বলি। অ্যাকাউন্টিং এ আমি আজকে যে ওয়ার্ডগুলো বলবো, ওয়ার্ডগুলো এখন খাতায় লেখো। সামনে যদি হাতে খাতা থাকে খাতায় লেখো, না হলে মাথায় লেখো, না হলে পর্দা, আলমারি, মানে পর্দা, বেডশিট যেখানে পাবো সেখানে লেখো। তার কারণ এই ভুলটা তুমি করবা, মাস্ট করবা। প্রথম ভুলটা হচ্ছে অ্যাকাউন্টিং এ আমরা কোয়েশ্চেন প্রপারলি পড়ি না, অপশন প্রপারলি পড়ি না। বেস্ট এক্সাম্পলটা তোমাকে আমি দেখাই। জিনিসটা যেটা হয়, দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তি কত সালে এটা আমরা সবাই জানি। এই সালটা কত ভাইয়া? 1494 সালে। কিন্তু ভাইয়া ঢাকা ভার্সিটির কোয়েশ্চেনে এই কোয়েশ্চেনটা যখন আসে তখন অনেক স্টুডেন্ট এই কোয়েশ্চেনটা অ্যান্সার করতে ভুল করে। কেন করে একটু বলি। এই কোয়েশ্চেনটা যদি আসে এ নাম্বার অপশনে কি থাকে জানো? 1994। সাপোজ বি নাম্বার অপশনে এটা আছে, সি নাম্বার অপশনে আছে 1498, আর ডি নাম্বার অপশনে আছে মনে করো 1499। ঠিক আছে, দেখো পরীক্ষার হলে তুমি এত বেশি এক্সাইটেড, তোমার মনে হইতেছে ভাই কারেক্ট অ্যান্সার। এই যে 94 দেখে 94 দেখে মনে হচ্ছে হ্যাঁ এটাই তো আমার জীবনের সবচেয়ে সহজ অ্যান্সার, এটা তো আমি পারি। 94 দেখে মানে ঢাকা ভার্সিটির কোয়েশ্চেনের একটা মেজর একটা মানে চোখ খুলে দেওয়ার মতো একটা ব্যাপার হচ্ছে, তুমি ভুল করে যেটাকে অ্যান্সার মনে করতেছো সেটা এ নাম্বার অপশনে দেওয়া থাকে মোস্ট কেসেসে। তুমি কারণ আমাদের চোখের সামনে সবার আগে এ নাম্বার অপশনটা পড়ে। সো আমি না সাইকোলজিক্যালি চিন্তা করলে যেটা সামনে পেয়ে সেটাই অ্যান্সার দিই। সো এরকম অনেকবার হয়েছে যে এই কোয়েশ্চেনটা আসছে, অ্যাকাউন্টিং একবারের জন্য হইলেও পড়ছে, তার কাছে সে এই কোয়েশ্চেন জীবনে ভুল করার কথা না, কিন্তু জাস্ট ওভার এক্সাইটেড হয়ে এই কোয়েশ্চেনের অ্যান্সার অনেকে এ লাগায় ফেলছে। বাট আমরা কি জানি দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তি কত সালে? 1494 সালে। তো তুমি যদি চোখ খোলা না করো, প্রপারলি সবগুলো অপশন পড়ে অ্যান্সার না দেখাও, তাহলে এরকম সহজ অ্যান্সার তুমি ভুল করবা। সেকেন্ড জিনিস, এখানে আরেকটা ভুল যেটা হয় যে হিসাব বিজ্ঞানকে কি বলা হয়? হিসাব বিজ্ঞান একই সাথে একটা পেশা। হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষাও বলা হয়, হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থাও বলা হয়। মনে করো এ বি সি তে এই তিনটা অপশন দেওয়া, আর ডি তে বলা হচ্ছে উপরের সবগুলা। তুমি হিসাব বিজ্ঞান কি বি নাম্বার অপশনে দেখবা তথ্য ব্যবস্থা দেখে চোখ বন্ধ করে দাগাইছো, পরে দেখো হিসাব বিজ্ঞান একটা পেশা, এতে এটা দেয়া আছে, আবার সিটা দেয়া আছে হিসাব বিজ্ঞান যে আমাদের ব্যবসার ভাষা এটাও দেওয়া আছে। অ্যাকচুয়ালি তো তিনটা অ্যান্সারই রাইট, তখন তোমার অ্যান্সার অ্যাকচুয়ালি কি হবে? অ্যান্সার হবে উপরের সবগুলো। সো অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে মাস্ট, অন্য সাবজেক্টের ক্ষেত্রেও এটা মাস্ট যে কষ্ট করে কোয়েশ্চেনটা পড়বা, অপশন সবগুলা পড়বা, তাহলেও দাগাবা। আর যদি এটা তুমি না করো তাহলে আফসোস করবা। দ্যাটস ইট। তার কারণ তুমি এটা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে মানে ফলো না করলে, কোয়েশ্চেন আর অপশন প্রপারলি না পড়লে অ্যান্সার মাস্ট ভুল হবে। এই কথাটা লিখে নিও, এটা হবেই হবে।
ঠিক আছে? সো কোয়েশ্চেন প্রপারলি পড়ো, অপশন প্রপারলি দেখবা, পড়বা, তারপর দাগাবা। বেশিক্ষণ সময় লাগে না, 1 সেকেন্ড সময় এক্সট্রা লাগবে বা 2 সেকেন্ড সময় এক্সট্রা লাগবে। অপশন পড়তে তোমার এত সময় কখনো লাগবে না, দরকার লাগে 1 মিনিট সময় তোমার লাগলো, তাও প্রপারলি পড়ে আনসার দিও, কারণ পারা জিনিস ভুল করলে কষ্ট অনেক বেশি হয়। সেকেন্ড জিনিস, থাকে আর থাকে না, আমরা মানে ওভার এক্সাইটেড হওয়ার সময় এই যে না, এই ওয়ার্ডটা দেখি না, যে নিচের কোনটি হিসাব বিজ্ঞানের উপাদান নয় বা নিচের কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে না। সো তুমি যেটা ভুল করতে পারো বা অনেকে যেটা করে আসছে, আমার মতো যারা করে আসছে, যে নিচের কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অংশ না, সো অংশ পর্যন্ত দেখে অপশন দাগানো শুরু করে ফেলছে। ঠিক আছে, ওখানে যে একটা না বা নয় এই কথাটা লেখা আছে, এটা অনেকে দেখেই না। সো তুমি যদি ওই দলে থাকো তাহলেও তুমি আফসোস করবা। সো আমরা আফসোসটা করতে চাই না। এটার একটাই উপায়, কোয়েশ্চেনটা প্রপারলি চোখ দিয়ে দেখে পড়তে হবে, না হলে কিন্তু অ্যান্সারটা ভুল হবে। মনে থাকবে? ওকে। সেকেন্ড, ম্যাথ উইদাউট ক্যালকুলেটর। সো ম্যাথ উইদাউট ক্যালকুলেটর আমরা একটা কাজ করব। কাজটা হচ্ছে, এখানে যদিও অনেক মানে পিছনে লেখা আছে, বাট আমি চাই তোমরা আমার সাথে সাথে লিখবা। এন্ড এইখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, আমি এখন যা দেখাবো সেটা তুমি ছবি তুলে রাখবা অথবা খাতায় নোট করবা। নোটটা তুমি এইচএসসি 25 স্টার স্টুডেন্ট ফ্রি গ্রুপে শেয়ার করবা। ডান ডিল। আর তোমার যে বন্ধুকে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে দেখতে চাও তার সাথে ওই নোটটা শেয়ার করে রাখো, তাহলে দুইজন একসাথে শিখবা। আসো একসাথে আমরা শিখবো। আমি বলবো আমার সাথে তোমরা কমেন্টে অ্যান্সার করবা। বুঝছি কি করব, কি করব সেটা বোঝার দরকার নেই, জাস্ট আমি যা করবো আমার সাথে রিপিট করবা, তাহলেই হবে। প্রথম কথা, অ্যাকাউন্টিং এ আমাদের সবচেয়ে বড় ফিয়ারের জায়গাটা হচ্ছে, ভাইয়া ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে হয় কেমনে? এটা কি খুব আহামরি একটা জিনিস? হ্যাঁ, আমাদের জন্য এটা ইনিশিয়ালি অনেক বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। চ্যালেঞ্জটা কেন ক্রিয়েট হয়? চ্যালেঞ্জটা হওয়ার রিজন হচ্ছে, আমরা পরীক্ষার হলে এতদিন 1+1=2 এইটাও ক্যালকুলেটরে বসায় করে আসছি। সো এইটার কারণে আমাদের ভিতরে একটা টিয়া থাকে, আয় হ্যাঁ ভুল হইলো নাকি, আয় হ্যাঁ এটা হয় নাকি। সো আমরা নর্মাল যোগ বিয়োগ করাটাও ভুলে যাই। এটা আমরা করতে চাই না। আমরা নর্মাল যোগ বিয়োগ থেকে শুরু করে এতদিন যা ভুলে গুলায় খায় ফেলছি, এটা আবার আমরা নতুন করে শিখবো। আর ভাইয়া একটা কথা আজকে বলে দিতেছে, তোমার বিশ্বাস করতে হলে তুমি করো, না করতে হলে কইরো না। ক্যালকুলেটর ছাড়া ম্যাথ, এটা তুমি নিজেকে শিখাবা, এটা কোনো টিচার তোমাকে কখনো শিখাই দিতে পারবে না। কোন টিচার, আমি হই বা অন্য যে কোনো টিচার হই, তোমাকে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ শিখাইতে পারবে না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তোমাকে প্রসেস বলবো, টেকনিক বলবো, এভাবে করো ওভাবে করো এইটা বলতে পারি। বাট আলটিমেটলি ক্যালকুলেটর ছাড়া ম্যাথ পারতে হইলে ইউ আর দ্য অনলি ওয়ান যাকে নিজেকে খাতায় প্র্যাকটিস করে করে আসতে হবে। এখন তুমি হুট করে এতদিন ক্যালকুলেটর সহ ম্যাথ করছো, আমি যদি তোমাকে বলি যে ভাই 20,000 যোগ 30,000 যোগ 50,000 যোগ 55,000 যোগ 60,000 যোগ 65,000 যোগ 77,000 যোগ করে অ্যান্সার বলো, ভাই তুমি তো ক্যালকুলেটর না যে শুনবা শুনে ধাপ ধাপ করে অ্যান্সার বলে দিবা। তোমাকে এইটা পারতে হইলে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা না, 20 আর 30 যোগ করলে হয় 50, 50 আর 50 যোগ করলে হয় 1 লাখ, 1 লাখ যোগ 30 যোগ করলে হয় 1,30,000, 1,30,000 যোগ 50 যোগ করলে হয় 1,80,000। সো এই প্র্যাকটিসটা তোমাকে নিজে খাতায় লিখে লিখে করতে হবে, এটা তোমাকে কেউ শিখাবে না। সো আমাদের এখানে শেখার ব্যাপার কি আছে? ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করার ফার্স্ট স্টেপে আমাদের যেটা শিখতে হবে, সেটা ছোটবেলায় আমরা যেটা শিখছি সেটা হচ্ছে যোগ করা। সেকেন্ড আমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে বিয়োগ করা। থার্ড আমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে গুণ করা। আর ফোর্থ, যেটা সব সময় লাগে না বাট অনেক সময় লাগে, সেটা হচ্ছে ভাগ করা। যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টা জিনিস পারলে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ তুমি সলভ করতে পারবা। এই 4টা জিনিস পারো না, তুমি ক্যালকুলেটর ছাড়া ম্যাথ সলভ করতে পারো না। আর এইচএসসি তে পড়ে আসছো বা এইচএসসি পাস করে আসছো বা এসএসসি পাস করে আসছো, এমন কেউ যদি আমাকে বলে যে ভাই আমি যোগ বিয়োগ গুণ ভাগ এটা পারি না, তাহলে ভাই কি বলবো, পড়াশোনা করতেছো কেন? ঠিক আছে না, এগুলা পারতে হবে, ক্যালকুলেটর ছাড়া পারতে হবে। ঠিক আছে, ওকে ডান। এবার আমার কথা কি অনেক ফাস্ট হচ্ছে? হ্যাঁ, অ্যাডমিশন টাইমে আমরা এরকম ফাস্ট ওয়েতেই পড়াশোনা করতে হয়। তার কারণটা হচ্ছে আমাদের ব্রেনকে ফাস্ট প্রসেসের মধ্যে রাখতে হবে। ক্যালকুলেশন ফাস্ট করতে হবে, যোগ বিয়োগ ফাস্ট করতে হবে, গুণ বিয়োগ মানে গুণ ভাগ ফাস্ট করতে হবে। ফাস্ট না করলে ইউ উইল মানে তুমি এই গেমে অনেক পিছায় যাবা। পরীক্ষার টাইম লিমিটেড, পড়ার টাইম লিমিটেড, পড়তে হবে অনেক, পড়া অনেক, ভোকাবুলারি অনেক, স্পেলিং অনেক, সবই করতে হবে। সো তোমাকে নিজের স্পিডটা বাড়াইতে হবে। এই জন্য যা করতে হবে করো। ওকে, এবার আমরা আমাদের
বা পার্টে আসি। সো প্রথম জিনিস ভাইয়া আজকে যে জিনিসটা শিখাবে তো তোমাদেরকে, ভাইয়ার সাথে সাথে কথা বলতে হবে। ভাইয়া যা বলবে তোমরাও তাই বলবা। কি করতে হবে বুঝছি। প্রথম জিনিস আমাকে বলো যে ভাইয়া আমরা 5, 5-এর ডাবল কত? 10, 10-এর ডাবল কত? 20, 20-এর ডাবল কত? 40। এটা বুঝছি। এটা নিয়ে কারো কোনো জীবনে কোনো কনফিউশন আছে? আমি আবার ছন্দটা বলি। 5, 5-এর ডাবল কত? 10, 10-এর ডাবল কত? 20, 20-এর ডাবল কত? 40। এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে যে ভাই কি বাচ্চাদের মতো পড়াইতেছেন? ওয়েট, এখনো খেলা শুরু হয়নি, খেলাটা শুরু হবে। এরপরে আমরা 5, 10 এরকম এরকম তো করলাম। এবার আমরা একটু উল্টা দিকে আসি তো। 20, 20-এর অর্ধেক কত? 10, 10-এর অর্ধেক কত? 5। এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকা উচিত না। এবার আমরা পার্সেন্টেজের খেলাটা একটু বুঝি। আমি আমার অনেক ক্লাসে, যারা আগে প্রিভিয়াসলি ক্লাস করছো তারা জানো, যারা সামনে ক্লাস করবা বা এই ক্লাসটা দেখবা তারা হয়তো জেনে যাবা। জিনিসটা খেলাটা একটু বুঝো। আমাদের অ্যাকাউন্টিং এ যখন আমরা মানে ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করতে যাই, আমাদের মাথায় সবচেয়ে বড় যে পেইনটা থাকে সেটা হচ্ছে কি ভাইয়া, ক্যালকুলেটর ছাড়া পার্সেন্টেজ আমি কেমনে বের করব, তাই না? আসো আগে ওইটা শিখি। আমরা কঠিনটা দিয়েই শিখবো, তাহলে আমাদের সহজগুলো তো সহজ লাগবে। সো কঠিনের ফার্স্ট ব্যাপারটা হচ্ছে, আগে আমার জন্য কোনো জিনিসের 10% আর 1% বের করা সহজ। এই 10% থেকে আবার মনের মধ্যে অন্য কোনো 10% নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। আই নো হোয়াট আই মিন। ওকে, এবার আমরা আসো 10%। এখন কোন জিনিসের 10% বের করার ফর্মুলা হচ্ছে একটা শূন্য পকেটে। একসাথে বলো তো কি বলছি? কোন জিনিসের 10% বের করার ফর্মুলা কি ভাইয়া? একটা শূন্য পকেটে। একটা শূন্য পকেটে রাখতে পারবো? পারলে আমি অঙ্কটাও পারবো। সো ভাইয়া একটা শূন্য পকেটে রাখার রুলস জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, মনে করো 10% বের করব। কিসের 10% বের করব? ফর এক্সাম্পল আমি 55,000, এইটার কত পার্সেন্ট বের করতে চাই? এটা 10% বের করতে চাই। সো আমি সাধারণত কেসে যেটা করতাম, 55,000 ইন্টু 10% করলে কত হয়? ক্যালকুলেটর করে অ্যান্সারটা বের করতাম। বাট আমার কাছে এখন ক্যালকুলেটর নাই, তাই না? সো এবার আমি কি করব? 55,000-এর 10% কত হবে? 55,000 থেকে একটা শূন্য গায়েব করে দেব। কি করব আমরা? 55,000 থেকে একটা শূন্য সরাই ফেলবো, বা একটা শূন্য নিয়ে পকেটে রাখবো। যদি পকেট না থাকে, ভাই আমার শার্টের পকেটে পকেট নাই, আমার প্যান্টের পকেটে, মানে প্যান্টে পকেট নাই, শার্টেও কোনো পকেট নাই, তো কি করব? গায়েব করে দেবো একটা। ঠিক আছে, এই শূন্যটা ধরে জাস্ট গায়েব, খাই ফেলছি শূন্য। ঠিক আছে, সো এই শূন্যটাকে ধরলাম, মুখের ভিতরে ঢুকাই ফেলছি, শূন্য গায়েব। ঠিক আছে, এখন তো রোজা নেই, তো খাইতে কোনো সমস্যা নেই। আর এখন ইফতারও পার হয়ে গেছে, সো এখন খাইতে কারো কোনো সমস্যা নেই। শূন্যটা ধরো, মুখের মধ্যে ঢুকাই ফেলো। সো একটা শূন্য গায়েব করে দেবো 10% বের করতে বললে। সো 55,000-এর 10% কত হবে? 5,500। এখন ভাই আপনি আপনি তো একটা চালাকি করছেন। আপনি খুঁজে খুঁজে এমনই একটা সংখ্যা বের করছেন যা 10% করলে 5,500 হবে। না ভাই, দুনিয়ার যে কোনো এরকম রাউন্ড ফিগারের সংখ্যা তুমি ধরে একটা শূন্য গায়েব করে দেয়, মানে 10% বের করতে হলে জাস্ট একটা শূন্য গায়েব করতে হবে। দ্যাটস ইট, দ্যাটস দ্য প্রসেস। সো আমি 55,000 তো বের করলাম, এবার আমি 60,000 করি। তাহলে 60,000-এর 10% কত হবে? সো 60,000 ইন্টু 10% করলে কত হয় ভাইয়া? 60,000-এর 10% কত হয়? একটা শূন্য গায়েব করে দিব, কত হবে? 6,000 টাকা। এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আমরা এটা মুছে দিলাম। আমরা সহজ জিনিস দিয়ে শিখবো, কারণ আমরা একবারই পুরো জিনিসটা বুঝে গেলে অন্য সবগুলো আমাদের মনে থাকবে। সো 60,000-এর 10% কত হলো ভাইয়া? 6,000 টাকা। কারণ আমরা 10%-এর রুলস কি শিখছি? কোনো কিছু 10% মানে একটা শূন্য গায়েব করে দিব। ঠিক আছে, এবার আমি যে একটু আগে ছন্দ শিখাইলাম, 10-এর ডাবল কত? 20, 10-এর অর্ধেক কত? 5। এটা নিয়ে কোনো সন্দেহ আছে? এই যে আমি যে বলতেছি 10, এটা ডাবল কত ভাইয়া? 10-কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 20 হয়। তাহলে আমাকে বলো, যদি 60,000-এর 10% 6,000 টাকা হয়, 60,000-এর 20% কত হবে? সো আমাকে যদি 60,000-এর 20% বের করতে বলে, আমি কি করব? সবচেয়ে সহজ কাজ, 60,000-এর 10% আগে বের করে নিব। ঠিক আছে, এবার 20% বের করার জন্য এটাকে জাস্ট কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। তো 2 দিয়ে গুণ করলে কত হয় ভাইয়া? 12,000 টাকা হয়। সো তুমি তোমার ক্যালকুলেটরে একটু ক্লিক করে দেখো, 60,000 এইটার 20% কত হবে? যদি 12,000 না হয় তাহলে ভাইয়া পড়ানো ছেড়ে দিবে। ঠিক আছে, জিনিসটা কি ভাইয়া? বুঝছি, কোনো সন্দেহ আছে?
আমরা মনে রাখবো যে কোনো কিছু 10% মানে কি ভাইয়া, কোনো কিছু 10% মানে একটা শূন্য কম। ঠিক আছে, 10% বের করতে পারলে আমরা কি 20% বের করতে পারবো না? 10% কত ভাইয়া? 10% তো 6,000 টাকা। 6,000 টাকা তো এখানে ফিগার না, কোনো কিছু থেকে একটা শূন্য বাদ দিয়ে দিলে সেটা কি হয়ে যায় ভাইয়া? 10% বের হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি 10% বের করতে পারি, আমি কি 20% বের করতে পারবো? পারবো কি পারবো না কমেন্টে বলো, জাস্ট এতটুকু বলো। যে আমার কথা যে আমরা যতজন ক্লাস করছি, এখন 227 জন ক্লাস করতেছি, যে 27,000 মানুষরা ক্লাস করে, এইটা বুঝতে কারো কি প্রবলেম হওয়া উচিত যে ভাই আমি 10% পারি 20% বের করতে পারবো না? 10% পারলে 20% যে কেউ পারবো এখন। তার কারণ কি, 10% করলে যা হয়, 10% করলে কি হয়, একটা শূন্য গায়েব হয়ে যায়। ওইটাকে যদি 2 দিয়ে গুণ করে দেয় তাহলে কি হয় ভাইয়া? 20%-এর মান চলে আসে। এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে? এই যে আমাদের জন্য বুদ্ধিজীবী চলে আসছে, যার কথা হচ্ছে ভাই তোমাদের এই প্রশ্ন অপেক্ষা করছেন, ভাই 5,555 এটা 10% আমি কেমনে করবো? তাও তোমাদের জন্য বলে রাখি, ক্যালকুলেটর ছাড়া যখন ম্যাথ দেয় তখন এত উল্টাপাল্টা ফিগার দেয় না। এটা তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, প্রিভিয়াস 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করো, দেখবা ক্যালকুলেটর ছাড়া যখন ম্যাথ করতে দিছে এরকম কোনো উল্টাপাল্টা ফিগার দেয় নাই, এবং দিলেও সেটা একটা কেস দিছে, এবং এক্ষেত্রেও সলিউশন আছে, নাই যে এমন না। দেখো, যদি আমাদের এরকম ফিগার থাকে, এটা 10% কি হবে? জাস্ট এক ঘর আগে দশমিক দিতে হয়। সো আমাকে যদি বলে 5,555, এইটা 10% কত হবে? অ্যান্সার হচ্ছে 5,000, জাস্ট এক ঘর আগে আমি দশমিককে নিয়ে আসছি। ঠিক আছে, এতটুকুই, জাস্ট এক ঘর আগে দশমিক নিয়ে আসলে ওটা হয়ে যায়। সো আমরা বুঝছি এটা আমাদের মেইন পারপাস না, এটা আমরা তাও সলভ করে দিলাম বা বুঝাই দিলাম। জাস্ট নর্মাল এরকম ফিগার দিলে জাস্ট এক ঘর আগে দশমিক দিলে 10%-এর মান আমরা পেয়ে যাব। ঠিক আছে, আমরা মেইন এই কেসটাতেই থাকি, বিকজ এই কেসটা তুমি সামনে অনেকবার দেখবা। ভাইয়ের কথা বিশ্বাস করার একদমই দরকার নেই, ভাইয়া মিথ্যা কথা বলছো তোমাকে, তুমি এটা মনে করে আজকে জাস্ট শিখা রাখো, শিখলে তো লস নাই। এরপর তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করতে যাও, 10 বছরে এরকম কোয়েশ্চেন কয়টা পাইছো আমাকে জানাও, আর এরকম কোয়েশ্চেন কয়টা পাইছো আমাকে জানাও। ভাইয়া আসলেও পরে, ভাইয়া কোর্সের জন্য ভাইয়া জানে। ঠিক আছে, আর সময় উল্টাপাল্টা করবো না। সো আমরা 10% শিখে গেছি, 20% শিখে গেছি। এবার আমাকে বলো ভাই, 10-এর অর্ধেক কত? 5 না? 10-এর অর্ধেক কি 5 না? সো 10% যদি 6,000 টাকা হয়, তাহলে 5% কত হবে? আমরা তো 10-কে 2 দিয়ে গুণ করে 20 পেয়ে গেছি। যদি আমি 10-কে 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হয়? 5 হয় না? তাহলে আমাকে জাস্ট বলো, এই 6,000-কে যদি আমি জাস্ট 2 দিয়ে ভাগ করে দেই, যে 6,000 ভাগ 2, তাহলে কত হয়? 3,000 টাকা হয় না? তাহলে আমাকে বলো, ক্যালকুলেটর ছাড়া বা ক্যালকুলেটর ইউজ করে আমাকে বলো, 6,000 টাকা 5% কত টাকা হয়? 3,000 টাকা হয়। হয় কি হয় না, জাস্ট আমাকে এতটুকু জানা। দেখো ভাই, আমাদের পার্সেন্টেজের ক্ষেত্রে সবচেয়ে কমন 3টা পার্সেন্ট হচ্ছে 10%, 5%, 20%। আর এই 20 আর 5 যোগ করলে 25% হয়ে যায়। ঠিক আছে, তো তোমার এই 20% আর 5% তুমি আলাদা আলাদা বের করতে পারো, এই দুইটা যোগ করলেই কি আমার 25% হয়ে যাচ্ছে না? সো আমার 25% কত টাকা হয়? এখান থেকে যোগ করলে 15,000 টাকা হবে। সো এখন আমার লজিক 3টা সিম্পল। কোনো কিছু 10% মানে একটা শূন্য কম। 10% বের করতে পারলে যদি আমি ওইটাকে 2 দিয়ে গুণ করি তাহলে সেটা কি হয়? 20% হয়। আর যদি ওটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে কি পার্সেন্ট হয় ভাইয়া? 5% হয়। মনে থাকবে, মনে থাকতেই হবে, না থাকলে হবে না। ঠিক আছে, সো আমরা 10, 5, 20 তিনটা ক্লিয়ার করলাম, একটা ক্লিয়ার করা হয়নি, সেটা হচ্ছে কি ভাইয়া? 1%। সো 60,000 টাকা ইন্টু 1% কি হবে? 10%-এ আমরা দুইটা শূন্য গায়েব করছিলাম, সরি 10%-এ আমরা একটা শূন্য গায়েব করছিলাম, 1%-এ আমরা দুইটা শূন্য গায়েব করব। 10%-এর ক্ষেত্রে আমরা কয়টা শূন্য গায়েব করছিলাম? একটা শূন্য গায়েব করছিলাম। আর যখন আমাকে বলবে 1%, তখন আমরা কয়টা শূন্য গায়েব করব? দুইটা শূন্য গায়েব করব। সো 60,000 টাকা থেকে দুইটা শূন্য গায়েব করে দিলে কত টাকা থাকে ভাইয়া? 600 টাকা থাকে। সো 60,000 টাকার 1% কত টাকা ভাইয়া? 60,000 টাকার 1% হচ্ছে ভাইয়া 600 টাকা। বিশ্বাস করতে না চাইলে ক্যালকুলেটর ইউজ করে মিলায় নাও, ভাইয়া মিথ্যা কথা বলে নেই। ঠিক আছে, কোনো কিছুর 1% মানে কয়টা শূন্য কম ভাইয়া? দুইটা শূন্য কম। সো 60,000 টাকা থেকে যদি দুইটা শূন্য গায়েব করে দিই আমার কত টাকা থাকে ভাইয়া? 600 টাকা থাকে। এখন ভাইয়া মনের মধ্যে প্রশ্ন, ভাই আপনি তো 1% করছেন, 7% করবেন কেমনে, 3% করবেন কেমনে, 4% করবেন কেমনে? উত্তর তোমার কাছে আছে। দেখো, তুমি 1% পেয়ে গেছো না, তুমি যদি এটারে এখন 4 দিয়ে গুণ করো তাহলেই 4%, তাহলে 4 6 24, তাহলে
60,000 টাকা 4% 2400 টাকা, মিলায় দেখো তো হয় নাকি? 60,000 টাকা ইন্টু 4% করলে কত হয় ভাইয়া? 2400 টাকা হয়। যদি আমাকে বলে 3% করতে, কত দিয়ে গুণ করব? 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 6 18 হয়। সো 1800 টাকা হয় আমার কত পার্সেন্ট ভাইয়া? এটা হচ্ছে আমার 3%। ঠিক আছে, 7% বলে কত দিয়ে গুণ করব? 7 দিয়ে গুণ করব, 6 7 42, 4200 টাকা। ঠিক আছে, সো আমরা কি কি শিখলাম? 10% শিখলাম, 5% শিখলাম, 20% শিখলাম, 1% শিখলাম, 2%, 3%, 4%, 7%, পার্সেন্টেজের হোল গেমটা আমরা শিখে ফেললাম। শিখছি নাকি শিখিনি? না শিখলে এই ভিডিওটা, এই স্লাইড কিন্তু আমাদের স্লাইডের মধ্যে থাকবে না। সো আমি আগেই বললাম একটা ছবি ধরে নিয়ে রাখো। এই ছবিটা আমাদের আগামী যতদিন থাকবো আমরা নিজেরা পড়বো, আমাদের ফ্রেন্ডদেরকে সাথে শেয়ার করব, যাতে করে আমাদের নিজেদেরও শেখা হয়, আমাদের বন্ধুদেরও শেখা হয়। এক ভাইয়া আমাকে বলছে 12% বের করতে। সো রাফি, তোমার জন্যই ভাই আমি চ্যালেঞ্জটা দিলাম, 12% বের করো। 12% বের করার সহজ উপায়টা কি? ফার্স্টে আমাকে যদি 12% বের করতে বলে আমি কি কাজটা করবো? ফার্স্টে যে কাজটা করব, 60,000 টাকা 10% বের করে ফেলবো। ঠিক আছে, 60,000 টাকা 10% কত হাজার টাকা ভাইয়া? 6,000 টাকা। এটার মধ্যে কোনো ক্যাচাল নাই, তাই না? এবার আমার লাগবে কয় পার্সেন্ট? না, 2%-এর মান লাগবে। সো 60,000 টাকার 1% বের করে ফেলবো। 60,000 টাকার 1% কত? 600 টাকা। 60,000 টাকা 2% তাহলে কত হবে? জাস্ট 2 দিয়ে গুণ করবো। 600 2 দিয়ে গুণ করলে কত হয়? 1200। ঠিক আছে, সো এইখানে আছে 2, এইখানে আছে 10, 10 আর 2 যোগ করলে কত হয়? 12। সো 60,000 টাকার 12% কত হবে? 6,000 যোগ 1200, 7,200 টাকা। রাফি ভাইয়া বুঝছি, 1% বের করে 7 দিয়ে গুণ করো, ডান। ওকে, সো সুন্দরভাবে তন্ময় সুন্দর করে বলছে। সো 12%-এর জন্য কি করব? 10% আলাদা করলাম, 2% আলাদা করলাম, তারপর যোগ করব। এরপর তোমাদের সুপ্ত প্রশ্ন, ভাই 19% কেমনে করব? করো। ফার্স্টে আমি যে কাজ করব, ফার্স্টে 10% বের করব, তারপর এদিকে 1% বের করো, ওটা 9 দিয়ে গুণ করব। সো দেখো, প্রত্যেকবার আমার সেম প্রসেস, যোগ বিয়োগ গুণ ভাগ, এর বাইরে আমার কোনো কিছুই নেই। তুমি শিখতে হলে যোগ বিয়োগ গুণ ভাগ করা শিখো। কোনো টিচার, কোনো প্রাইভেটের পিছনে দৌড়ানোর দরকার নেই এই ক্যালকুলেটর ছাড়া ম্যাথ শেখার জন্য। এটা তুমি শিখতে পারবা, এই ফ্রেমওয়ার্কগুলো মনে রাখো। শেষ, ডান। সো জেরিন আনসার দিয়ে ফেলছে। ওকে, মারুফ বলছে ভাই ক্লিয়ার, জামির বলছে 7,200 টাকা। ওকে, আমরা অল ক্লিয়ার। সো ক্লিয়ার থাকলে আমরা গাড়িটার সামনে বাড়াই, ওস্তাদ সামনে বাড়ান, গাড়ির সামনে ক্লিয়ার। ওকে, ডান। তো হিসাব বিজ্ঞানের ধারণা উদ্দেশ্যে ব্যবহার করে এগুলো সাইড ভাই বলবো, এগুলো আমি পড়বো না। সাইড ভাইয়ের উপরে বড় বড় জিনিস চাপাই দিব। তো এরপরে আমাদের ব্যবসার দায় 8,000 টাকা, স্বত্বাধিকার 10,000 টাকা, মোট সম্পত্তির পরিমাণ কত? সেটার অ্যান্সার তোমরা দেখে ফেলছো, তো আমি দেখাবো। আচ্ছা ঠিক আছে, দায় 8,000 টাকা, স্বত্বাধিকার 10,000 টাকা। প্রথম কথা, আমার হিসাবে সমীকরণ কত? a = l + ওই। সো এটাকে ইও বলা হয়, ওইও বলা হয়। এটা আমাদের হিসাবে সমীকরণ, এবং এই সমীকরণ আজীবন সত্য হইতেই হবে, সত্য হওয়া ছাড়া কোনো উপায় নাই। সো আমার এখানে কিসের কিসের মান দেওয়া আছে? আমার এখানে দায়ের মান দেওয়া আছে কত? দায়ের মান দেওয়া আছে হচ্ছে 8,000 টাকা। আর স্বত্বাধিকারের মান দেওয়া আছে, স্বত্বাধিকার মানে এই যে মালিকানা সত্ত্ব, কত টাকা দেওয়া আছে ভাইয়া? 10,000 টাকা। তো আমার তাহলে সম্পদের মান কত হবে? এই দুটো যোগ করে তো সম্পদের মান হবে। সম্পদের মান হবে 18,000 টাকা। ইজি পিজি এমসিকিউ, বাট না পারলে কঠিন, পারলে সহজ। জীবনের মানে অনেক বড় সত্য হচ্ছে এইটা, আমি যা পারি তা আমার জন্য সহজ, যা পারি না তা আমার জন্য কঠিন। সো আমি পারি গেলাম, এটা আমার জন্য আর কঠিন লাগবে না। অ্যান্সার হবে কত? 18,000 টাকা। দু তরফা দাখিলা পদ্ধতি উৎপত্তি হয় কত সালে? সো আমাদের যারা ওভার এক্সাইটেড তারা অ্যান্সার দিব এইটা, যে 94 দেখছি দাগা। সো দাগায় ফেললে অ্যান্সারটা কাটা। সো আমরা এই কাজটা করব না। আমাদের অ্যান্সার কি? 1494। সো কোয়েশ্চেন প্রপারলি পড়তে হবে, অপশন সবগুলো প্রপারলি পড়তে হবে, না পড়লে মাইরের উপর কোনো ওষুধ নেই। কোয়েশ্চেন প্রপারলি পড়বো, অপশন প্রপারলি পড়বো, তারপরে অ্যান্সার দাগাবো। ঠিক আছে, ওকে। অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার ভুল দাও না, 1494 ঠিক আছে। এখানে সি আর ডি, আমি তো তাই কনফিউজ, আমি ভুল বলছি। সি আর ডি দুটো অপশনে দেওয়া আছে। সো এই কেসও তোমাদের একটু বলে রাখি, এই কেসটাও জানাটা ইম্পর্টেন্ট। যদি দেখি আমাদের দুইটা কারেক্ট অ্যান্সার দেওয়া আছে, আমরা যে কোনো একটা মার্ক করব। কেউ বুদ্ধিজীবীদের মতো, মানে বুদ্ধিজীবী বলতে সরি, মানে ওয়ার্ডটা আমি রং ফ্রেস করছি, মানে জিনিসটা হচ্ছে কেউ আমরা মানে অতি চালাকের মতো দুইটাই দাগায় দিয়ে আসবো না। যদি দুইটা দাগায় দিই তাহলে কিন্তু অ্যান্সার কাটা আসবে, আমরা যে কোনো একটা দাগাবো। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের অলিখিত নিয়ম, এটা আমাদের অন্য ক্লাসে, এটা আমাদের আজকের পড়ারই বিষয় না। আমাদের এইখানে যা আছে, 2000 যোগ 300 যোগ করলে কত হয়? 2300। ইজি বিজি, কোনো চাপ নাই। 530 যোগ 270 যোগ করলে কত হয় বলো তো? তোমাদের জন্য এখন চ্যালেঞ্জ, আমি এখন জায়গা থেকে সরবো, এরপরে সাইড বাই ঢুকবে। তোমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভাই 1 থেকে 6 পর্যন্ত তোমরা উইদাউট ক্যালকুলেটর সলভ করে জানাবা।
যদি তুমি পারো তাহলে তুমি ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করতে পারবা, যদি তুমি না পারো তাহলে আজকে থেকে এরকম অঙ্ক বাসায় প্র্যাকটিস করা শুরু করো, নিজের মতো র্যান্ডম নাম্বার লিখবা, যোগ করবা, বিয়োগ করবা, গুণ করো, ভাগ করবা, তাহলে দেখবা হয়ে গেছে। ঠিক আছে, ওকে ডান। তো আমাদের এটা তোমরা অ্যান্সার করতেছো, ততক্ষণ সাইদ ভাই আর আমার একটা পালা বদল হয়ে যাক এর মধ্যে দিয়ে। ওকে, ওকে দেখতে পাচ্ছি আমাদের একের অ্যান্সার চলে আসছে। আমরা সবগুলো অ্যান্সার দেখি। একের অ্যান্সার কত ভাইয়া? 2300। দুইয়ের অ্যান্সার কত ভাইয়া? 800। তিনের অ্যান্সার কত ভাইয়া? 400। চারের অ্যান্সার কত ভাইয়া? 775। সো এরকম তোমার তীর নাও, তোমার 1 2 3 এর মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল হচ্ছে এইটা, মানে তীর নাও তুমি যারা এতদিন ধরে ক্যালকুলেটর করে আসছো তাদের জন্য। বাট এরকম ক্যালকুলেশন কিন্তু আমাদের পরীক্ষার হলে আসে, সো আমাদের এগুলো পারতে হবে। 50,000কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 2500। আর 4 দিয়ে 2700কে গুণ করলে কত হয় ভাইয়া? 10,800। আই নো আজকের জন্য এই জিনিসগুলো ডিফিকাল্ট, বাট এগুলো আমাদের উইদিন মিনিট প্র্যাকটিস করে বের করে ফেলতে হবে, না হলে কিন্তু ভাইয়া হবে না। ঠিক আছে, সো এরপর আমার পার্সেন্টেজটা পরে আমি এখান থেকে সরতেছি, বিকজ এটা আমার নিজের সম্পত্তি বলে মনে হয়েছে, তাই আমি এটাকে নিজেই পড়াবো। 50,000 টাকা 10% কত হয় ভাইয়া? একটা শূন্য গায়েব করে দিলে 5,000। 50,000 টাকা 5% কত হবে? 10,000কে মানে 10% যা হয় 5% হবে তার অর্ধেক, তাহলে এটা কত হবে? 2500। তারপরে 50,000 টাকার 15%, এই যে 10% 5% দুটো যোগ করলে 15% হবে না ভাইয়া? 5,000 আর এটা যোগ করলে 7,250, সরি 7,500। 250 কেন লিখতেছি? ক্যালকুলেশন করতে করতে 5 আর 2 7, আর এখানে 500। ঠিক আছে, 50,000 এর 8% কত হবে? এটা তো ভাইয়া অনেক কঠিন, এটা কেমনে করব? প্রথম কথা, 50,000 টাকার ফার্স্টে আমরা কি করব? 1% করব। সো 50,000 টাকার 1% কত হয়? দুইটা শূন্য গায়েব করে দিব। সো 1% হবে কত? 500, তাই না? এবার 500কে জাস্ট 8 দিয়ে গুণ করে দিব, তাহলে এই মানটা চলে আসবে। 5 8 40, তাহলে অ্যান্সার কত হবে ভাইয়া? 4,000 টাকা। সো দেখি অ্যান্সার মিলছে কিনা, ভাইয়া ভুল করছে কিনা, ভাইয়া তো ভুলও করতে পারে, দেখা যাক কি হয়। তো 5,000, 2500, 7,500, ঠিক আছে, আর এটা 4,000। ইয়ে পারছি, তোমরাও পারবা। ঠিক আছে, আর এটা এটা তোমার আজকে একটু দেখে রাখলাম, এটা আর একটা অনেক মজার ব্যাক স্টোরি আছে। এই ব্যাক স্টোরিটা আমরা আজকে ক্লাসে পড়াবো না, ঠিক আছে? তার কারণ এটা আমরা কই পড়াবো? আমাদের পেইড ক্লাসে পড়াবো। এটার জন্য কি করতে হবে? কোর্স কিনতে হবে। তোমরা যদি অন্য কথা শিখতে পারো ডান, কোনো চাপ নেই, কোনো প্যারা নেই, বাট জীবন যুদ্ধে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, বিকজ তুমি যখন ক্রয় হার বিক্রয় হারের ম্যাথ করবা তখন এই একটা ফর্মুলা তোমাকে জীবন যুদ্ধে অনেক আগায় রাখবে। তো যদি তোমার সাথে পেইড কোর্স দেখা হয় তো দেখা হচ্ছে, আর যদি দেখা না হয় তাহলে আজকে ক্লাসে দেখা হচ্ছে। দেখা হবে হয়তো ঢাকা ইউনিভার্সিটির কোন এক ক্যাম্পাসে কোন এক চায়ের দোকানে। টিল দেন টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। আচ্ছা কোড বলে দেন সাইদ ভাই, কি জানি বলতে আছে। আচ্ছা বলেন সাইদ ভাই, আপনি। না 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 ঠিক আছে বলেন স্যার। আচ্ছা, সো সাইদ ভাইকে দিয়ে দিলাম, আল্লাহ হাফেজ। না না মাহিন থাকো আর একটু। সো আমি বলতে চাচ্ছি যে মাহিন ভাই এতক্ষণ ধরে এত পার্সেন্টেজ পড়াইলো, সো তোমাদের ক্লাসটা কেমন লাগছে? এখন পর্যন্ত মনে হচ্ছে তো ইন্টারেস্টিং লাগছে। ইন্টারেস্টিং লাগলে কি করা উচিত? অবশ্যই অ্যাডমিশন জার্নিতে তোমাদের সাথী হিসেবে কি মাহিন ভাইকেও দেখতে চাও? সো মাহিন ভাই বা আমাকে দুইজনের জার্নিতে যদি তোমরা সংযুক্ত হতে চাও, অবশ্যই আমরাও চাবো যে তোমাদের পকেট থেকে কিছু সেভ করতে। এত অঙ্ক শিখাইলাম, অঙ্ক থেকে তো কি বাঁচানো শেখানো উচিত। সো কিভাবে আমরা টাকা বাঁচাই, আমরা কোর্সটা কিনতে পারি? আমাদের একটা ছোট্ট কোড আছে, কোডটা হচ্ছে এ ডি না না স্যার ভুল বলছেন, ওকে ওকে মাহিন ভাই লিখুক। এটা হচ্ছে আমাদের এ। আরে আমি তো ডিসকাউন্ট হয়ে গেছে মনে হচ্ছে। এ ডি এম 2025, এটা হচ্ছে প্রোমো কোড। এটা অ্যাপ্লাই করবা আর ডিসকাউন্ট অ্যাপ্লাই করলেই ডিসকাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, সো দেখা হচ্ছে যাদের সাথে পেইড করছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা। যাদের সাথে পেইড করছে দেখা হবে না তাদের জন্য ভাই অনেক 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 শুভকামনা। একটা জিনিসই মনে রাখো, অ্যাডমিশন টাইমটা কঠিন বাট নট ইম্পসিবল। আর তোমার টার্গেট একটা জিনিসই রাখবা, তুমি বেস্ট হওয়ার প্রিপারেশনটা নিবা। তারপর যা হবে ভাগ্যে যা আছে, অনেক কিছু অনেকভাবে হইতে পারে। সো সেটার উপর হয়তো তোমার হাত থাকতেও পারে, নাও থাকতে পারে। তোমার হাতে একটা জিনিস আছে, তোমার নিজের পরিশ্রম করা, নিজের কষ্ট করা, তুমি ওইটা প্রপারলি এনশিওর করো, তাহলেই হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে। ওকে,
সো এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বেসিক ক্যালকুলেশন শিখছি, যেইগুলা ক্যালকুলেশন আমাদের ওভারঅল পুরো অ্যাকাউন্টিংয়ে লাগবে। আজকে এখন থেকে আমরা পড়বো হিসাব বিজ্ঞান পরিচিতির যেই পার্টটা, যেখান থেকে আমাদের বেসিক হিসাব বিজ্ঞানের ক্যালকুলেশন আমরা শুরু করবো আজকে থেকে। এখান থেকে প্রতিটা অধ্যায় যত আগাতে থাকবো তত বেশি আমরা অ্যাডভান্স লেভেলে যেতে থাকবো। পিরামিডের মতো আছে না, যে আগে ফার্স্ট লেয়ারটা আমরা শক্ত করব, দেন উপরে 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 আমরা এক একটা ফাউন্ডেশনের মতো, যেরকম বিল্ডিং এ একতলা দ্বিতলা তিনতলা করে, আমরা প্রতিটা ধাপে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেল যাব। এবং ফাউন্ডেশন যত স্ট্রং হয় তত কিন্তু উপরে প্রেশার দিলেও টিকে থাকে, মানে ভেঙে পড়বা না বা হারিয়ে যাবা না অ্যাডমিশন জার্নি মাঝখান থেকে, যে না এত এত পড়াশোনা কিছুই তো মাথায় থাকতেছে না, এরকম যাতে কোনোভাবে ফিল না হয়। সো চলো দেরি না করে আমরা শিখি অ্যাকাউন্টিং এর কিছু বেসিক জিনিস, যেটা আমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি বা হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আমরা অনেকবার শুনছি। এখন আরেকটু ক্ল্যারিফাই করি, যেহেতু এইচএসসি দিসি অনেক মাস হয়ে গেছে, অবশ্যই হতে পারে আমরা কিছু পড়াশোনা ভুলে গেছি অলরেডি। সো প্রত্যেকটা জার্নি যাতে আমরা আবার একটু মনে করতে পারি। সো হিসাব বিজ্ঞানকে আসলে কি বলা হয়? সো হিসাব বিজ্ঞান অনেক ধরনের নাম অনেকে বলে। অনেকে বলে হিসাব বিজ্ঞান হচ্ছে ব্যবসায়ের ভাষা, অনেকে বলে হিসাব বিজ্ঞান তথ্য ভান্ডার, অনেকে বলে তথ্য ব্যবস্থাপনা। সো হিসাব বিজ্ঞানকে আসলে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? হিসাব বিজ্ঞানকে যদি আমরা সি ইউনিটের ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের একটা সাবজেক্ট হিসেবে চিন্তা করি, এই অ্যাকাউন্টিংকে আমরা সাধারণত বলি এআইএস। এখন এআইএস মানে কি? অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। সো অ্যাকাউন্টিং এর সাথে ডিজিটাল যুগে একটা নতুন ট্যাগ চলে এসেছে, তার নাম হচ্ছে ইনফরমেশন সিস্টেম। আইসিটি যেরকম পড়েছি, আইসিটিতে সার্ভার পড়ছি, স্প্রেডশিট পড়ছি, তথ্য পড়ছি, অনেক কিছু পড়ছি। সেখান থেকে যদি আমি হিসাব বিজ্ঞানের দিকে চিন্তা করি, হিসাব বিজ্ঞানকে আমি আসলে কিভাবে ব্যাখ্যা করব? হিসাব বিজ্ঞানকে কি বলা হচ্ছে? একটা তথ্য ব্যবস্থাপনা। এখন কোন তথ্যটা আসলে হিসাব বিজ্ঞান কাজে লাগায়? আমাদের প্রতিদিন অনেক ধরনের তথ্য আমরা আসলে পাই। যদি আমরা একটা ফানেল আঁকি, এই যে একটা ফানেল আছে, এই ফানেলে আমাদের সকল ধরনের তথ্য ধরো ইনপুট হয়। সকল তথ্য ইনপুট হলেও একটা মাত্র তথ্য নিয়ে আসলে হিসাব বিজ্ঞান সবসময় কাজ করে। সেই তথ্যটাকে কি বলা হয়? সেই তথ্যটাকে আমাদের ব্যবসায় ভাষায় বলা হয় লেনদেন। এখন আর যতগুলো ইনফরমেশন আমরা দিচ্ছি, সবগুলো ইনফরমেশন হচ্ছে এক একটা ঘটনা। এই ঘটনাগুলা থেকে শুধুমাত্র একটা জিনিস নিয়েই কাজ করা হবে, সেটা কি? লেনদেন। এখন লেনদেন আর ঘটনার মধ্যে পার্থক্যটা কি? আমরা একটু ইতিহাস মনে করি, আমরা ছোটবেলায় যেগুলো শিখছি, একটা ঘটনাকে আমরা লেনদেন হিসেবে কখন ব্যাখ্যা করতে পারি? একটা ঘটনা তখনই লেনদেন হিসেবে ব্যাখ্যা করা যায় যখন ঘটনাটার দ্বারা কি হয়? আর্থিক অবস্থার পরিবর্তন হয়। তার মানে কি? আমার পকেটে আজকে 500 টাকা ছিল, এই 500 টাকা থেকে যদি আমার পকেটে 300 টাকা হয় অথবা 700 টাকা হয়, মানে হ্রাস পায় বা বৃদ্ধি পায়, এরকম কোনো ঘটনা যদি ঘটে যার কারণে আমার পকেটের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, তাহলে আমরা সেটাকে কি বলি? লেনদেন। তাহলে ব্যবসার ভাষায়ও যত ধরনের ঘটনা ঘটুক না কেন, সেটার কারণে যদি কোনো টাকার অঙ্কের পরিবর্তন না হয়, সেক্ষেত্রে সেটাকে আমরা অ্যাকাউন্টিং এর কাজে লাগাবো না। তাহলে আরেকটা উদাহরণ দিই ভাইয়া, যেটা ঘটনা হিসেবে হতে পারে, তোমরাই বলবে এটা ঘটনা না লেনদেন। সো ধরো আজকে তুমি বাসা থেকে বের হয়ে নিজের পকেটের টাকা দিয়ে 100 টাকার সিঙ্গারা খাইছো। ঠিক আছে, 100 টাকা সিঙ্গারা খাইছো কোথা থেকে? নিজের পকেটের টাকা দিয়ে। সেক্ষেত্রে এটা কি কখনো ঘটনা হবে না লেনদেন হবে? অ্যাকাউন্টিং কি করে? অ্যাকাউন্টিং কিন্তু ব্যবসায় যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটা থেকে মালিককে সবসময় নিজে আলাদা রাখে। মালিক ও ব্যবসায় সবসময় আলাদা থাকবে। ওকে, মালিক ও ব্যবসা সবসময় আলাদা কেন? কারণ হচ্ছে ধরো মালিকের জীবনে যত কিছু ঘটুক না কেন, ব্যবসায়ের তার চিন্তা কখনোই করবে না। মালিক তার চলার পথে অ্যাক্সিডেন্ট করতে পারে, সে সিঙ্গারা খেতে পারে, সে যা ইচ্ছা করুক, এটা কিন্তু ব্যবসার কনসার্ন না। আবার এরকম একটা উদাহরণ আমরা সবসময় পড়ছি, যে ধরো ব্যবসায়ের অভিজ্ঞ ম্যানেজার মিস্টার করিম সাহেব অ্যাক্সিডেন্ট করছে, এটা কি একটা ঘটনা না লেনদেন? একটু বলো তো সবাই, ব্যবসায়ের অভিজ্ঞ কর্মী মিস্টার করিম সাহেব অ্যাক্সিডেন্ট করছে, এটা কি একটা ঘটনা নাকি এটা লেনদেন? আমার তো কাছে মনে হয় এটা একটা লেনদেন, কিন্তু এটা কি আসলে লেনদেন? এটা কিন্তু লেনদেন না, কারণ অভিজ্ঞ কর্মী অ্যাক্সিডেন্ট করায় ব্যবসায় কি ক্ষতি হয়েছে এটা টাকার অঙ্কে পরিমাপযোগ্য না, আর্থিক অবস্থার পরিবর্তন করে নাই। যে কোনো ঘটনা যদি আর্থিক অবস্থা পরিবর্তন না করে, টাকার অঙ্কে পরিমাপযোগ্য না হয়, সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলতে পারি না? লেনদেন বলতে পারি না।
কোনো কিছু যদি আমি লেনদেন হিসেবে আগে আইডেন্টিফাই করতে পারি, তারপরেই অ্যাকাউন্টিং তার এই যে ইনফরমেশন সিস্টেমের মধ্যে ইনপুট দিবে, সেই ইনপুট থেকে আমরা বাকি সকল কাজগুলা করব। যেটাকেই ঘটনা পাবো সেটাই বাদ। যেরকম হতে পারে তুমি পণ্য ক্রয়ের ফরমাইশ দিয়েছো, পণ্য ক্রয়ের ফরমাইশ কিন্তু সবসময় এক ধরনের ঘটনা, কারণ পণ্য ক্রয়ের ফরমাইশ দিলে কোনো টাকার অঙ্কের পরিবর্তন হয় না, পণ্যটা ক্রয় করলেই একমাত্র পরিবর্তন হয়ে থাকে। সো এই যে ঘটনা লেনদেন আমরা যখন চিহ্নিত করে ফেলছি, এই ঘটনা চিহ্নিতটাকে বলা হয় লেনদেন শনাক্তকরণ। অ্যাকাউন্টিং এর ফার্স্ট কাজ কি, আমার ঘটনা ও লেনদেনের মধ্যে পার্থক্য করে শনাক্ত করতে হবে কোন জিনিসগুলো হচ্ছে প্রকৃত পক্ষে আমার জন্য এক একটা লেনদেন। যদি লেনদেন হিসেবে খুঁজে পাই, ঘটনাগুলোকে বাদ দিয়ে দিব, শুধু লেনদেনকে আমরা রাখবো। এই লেনদেনগুলোকে আমাকে কি করতে হবে, লেনদেনগুলা লিপিবদ্ধ করতে হবে। অ্যাট ফার্স্ট কি করছি, শনাক্ত করছি। হ্যাঁ, একটা ঘটনা পাইছি, শনাক্ত ডান। শনাক্ত করে কি করব, শনাক্ত করে অ্যাট ফার্স্ট আমরা এটাকে লিপিবদ্ধকরণ বলা হয়। এখন লিখে ফেলবো, লিখবোটা কোথায়? যখন একটা লেনদেন থেকে ঘটনা আলাদা করে লেনদেন হিসেবে খুঁজে পাইছি, আমরা সব সময় লিপিবদ্ধ করে থাকি আমাদের প্রাথমিক বই, যেটাকে বলা হয় জাবেদা। জাবেদাতে আমরা লিপিবদ্ধ করি, জাবেদা থেকে আমরা খতিয়ান করি। ঠিক আছে, তিনটা ধাপ আছে এই লেনদেন লিপিবদ্ধকরণের। তিনটা স্টেপ একটু আমরা মনে রাখার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ, দ্বিতীয় ধাপ হচ্ছে আর তৃতীয় ধাপ হচ্ছে খতিয়ান। ওকে, সো আমরা লেনদেন লিপিবদ্ধর তিনটা স্টেপ বের করলাম। তিনটা স্টেপ কি কি? আমি যখন লিখতে যাব প্রথমে বিশ্লেষণ করব কোন পক্ষ ডেবিট কোন পক্ষ ক্রেডিট। তাহলে ধরি পণ্য ক্রয় করছি, পণ্য ক্রয় করলে পণ্য ক্রয় ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই যে পণ্য ক্রয় করলাম, লেনদেন বিশ্লেষণ করে বের করলাম কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। তারপরে কি করব, জাবেদাভুক্ত করব। জাবেদা মানে কি, এই যে ডেবিট আর ক্রেডিট দুইটা পক্ষ ভাগ করলাম, এই দুইটা পক্ষ লিখে ফেলতে হবে। লেখা ডান। লেখার পরে ক্রয় নিয়ে আমরা একটা খতিয়ান করি, আর নগদান হিসাব নিয়ে আরেকটা খতিয়ান করি। খতিয়ানকে আমরা কি বলি, হিসাবের পাকা বই বা হিসাবের রাজা বা সকল বইয়ের রাজা, যা কিছুই বলি, এটাই কিন্তু একটা পার্মানেন্ট স্টেট, যেখানে একটা ঘটনা থেকে লেনদেন শনাক্তর পরে যে এন্ট্রিটা আমরা পেয়েছি এটা সব সময় থাকবে, যেটা ব্যবহার করে আমরা পরবর্তীতে যে কোনো কাজ করব। যে কোনো কাজ বলতে কি করব, খতিয়ান থেকে আলটিমেটলি আমরা খুব সাজায় গুছায় একটা বিবরণী প্রস্তুত করি, সেটাকে বলা হয় রেওয়ামিল। রেওয়ামিলটা আমার জন্য কি, রেওয়ামিলটা হচ্ছে আমার জন্য সকল এন্ট্রির একটা সারিবদ্ধ রূপ, বা আমি বলতে পারি সংক্ষিপ্ত একটা রূপ, যেখানে আমি সকল এন্ট্রি দেখতে পারি। এই রেওয়ামিল কেউ তো আমার আসলে কাজ হয় না, আমার আলটিমেট ডেস্টিনেশন একটাই, যেটাকে আমরা সব থেকে বেশি ভয় পাই। সেটা কি, সেটা হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক বিবরণী আমাদের জন্য অনেক ভয়ের হইলেও একটা প্রতিষ্ঠানের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই আর্থিক বিবরণীটাই সাধারণত জনগণের কাছে একটা কোম্পানি প্রচার করে থাকে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া প্রচার করে আসলে কাজ কি, কি লাভ প্রচার করে? একটা কোম্পানি যখন তার আর্থিক বিবরণী প্রচার করতেছে, সে মূলত ধরো তিনটা বিবরণী দেখাবে। তার আয় ব্যয় বিবরণী বা বিষয় বিবরণী কেন দেখাবে, কারণ এটা প্রকাশ করে এই যে কোম্পানি ধরো স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সে কি লাভবান নাকি একটা ক্ষতির মুখে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে একটা প্রতিষ্ঠান। অথবা দ্বিতীয় যে বিবরণীটা প্রস্তুত করে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী কি প্রকাশ করবে, যে একটা প্রতিষ্ঠান সম্পদ কতটুক, দায় কতটুক, অথবা মালিকানা সত্ত্ব কতটুকু আছে। এরপরে যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী প্রকাশ করে যে ওই কোম্পানিটার মালিকগণের কতটুক টাকা পয়সা আছে। এই তিনটা ইনফরমেশন যখন সাধারণ জনগণ দেখতে পারে, একটা প্রফিটেবল কোম্পানি যার অনেক বেশি সম্পদ আছে এবং মালিকরাও খুব ভালো টাকা পয়সাওয়ালা, তিনটে ইনফরমেশন পাইলে তোমার কি ওই কোম্পানিতে শেয়ার কিনে মালিকানা পেতে আগ্রহী প্রকাশ করবা না? ঠিক একইভাবে একটা ইনভেস্টর কি করে, ওই কোম্পানির যখন ফাইন্যান্সিয়াল রিপোর্টটা অ্যানালাইসিস করে, লাভ ক্ষতির উপর, অ্যাসেটের উপরে নির্ভর করে ইনভেস্ট করে। তোমরা পাবলিক লিমিটেড কোম্পানি পড়েছো, বাজারে কি করে, শেয়ার বিক্রি করে। এই শেয়ারটা কে ক্রয় করবে? আমার তোমার মতো সাধারণ জনগণ হতে পারে, অথবা একটা ইনভেস্টর হতে পারে। এই ইনভেস্টররা এই ফাইন্যান্সিয়াল রিপোর্টটা দেখেই আসলে একটা কোম্পানির
শেয়ার ক্রয় করে। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট কি একটা কোম্পানির জন্য, যে সে প্রফিটেবল কিনা দেখানো, তার সম্পদ আছে কতটুকু দেখানো। কিভাবে সে দেখাবে? সে দেখাবে হচ্ছে তথ্য সরবরাহ করে। এই তথ্য সরবরাহ বলতে সবসময় কি বোঝানো হবে? তথ্য সরবরাহ মানেই হচ্ছে তোমার আর্থিক বিবরণী সমূহ প্রচার করা। তাহলে অ্যাকাউন্টিং এর যদি প্রধান উদ্দেশ্য কোনো সময় প্রশ্নে আসে, অ্যাকাউন্টিং এর প্রধান উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে তথ্য সরবরাহ করা। অ্যাকাউন্টিং এর প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য সব সময় হচ্ছে তথ্য সরবরাহকরণ। আর ইন বিটুইন কাজটা কি? শনাক্ত করে লিপিবদ্ধকরণ। আমি তিনটে একটু হাইলাইট করে দিচ্ছি। অ্যাকাউন্টিং যদি কখনো তোমরা সংজ্ঞায়িত করতে চাও, সবসময় এটাই বলবা যে হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা যা লেনদেন সমূহ শনাক্তকরণ করে, লিপিবদ্ধকরণ করে এবং সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করে থাকে। সেই তিনটা কাজ হচ্ছে আলটিমেট কাজ একটা হিসাব বিজ্ঞানের। ওকে, এই তিনটা থেকে যে কতগুলো প্রশ্ন আসে তোমাদের কোনো ধারণাও নাই। এখন হিসাব বিজ্ঞানকে আমরা আরেকবার সংজ্ঞায়িত করি, সবাই যার যার বাসায় আছে একটু নিজেদের মধ্যে রিপিট করি। হিসাব বিজ্ঞানকে যখনই সংজ্ঞায়িত করতে চাবো আমরা কি চিন্তা করব? হিসাব বিজ্ঞান একটা তথ্য ব্যবস্থা যা লেনদেন সমূহকে শনাক্তকরণ করে, লেনদেন সমূহ লিপিবদ্ধকরণ করে এবং যথাযথ ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহ করে। অলওয়েজ যদি হিসাব বিজ্ঞানের কোনো সংজ্ঞা আসে, এই সংজ্ঞাটা আমরা লেখার ট্রাই করব। থিওরিটিক্যাল পার্টে খুবই রেয়ার চান্স, বাট আসতে পারে। আর হিসাব বিজ্ঞানের মধ্যে একটা পার্ট আছে হিসাব রক্ষণ। স্লাইডের একটু পরে এই পার্টটা আবার আসবে। ওকে, এই যে পয়েন্টটা এটা একটু আলাদা করে লিখি। হিসাব বিজ্ঞান যেরকম আমাদের জন্য জানা ইম্পর্টেন্ট, হিসাব রক্ষণ একটা পার্ট আছে। এই হিসাব রক্ষণটাকে আসলে আমরা কি বলি? আমি এখানে একবার রাফলি বুঝাই দিচ্ছি, স্লাইডে যখন আসবে আবার এটাকে ক্লিয়ার করব। হিসাব রক্ষণ এই কথাটা দেখলেই মনে হয় এখানে কি করা হয়? লেখালেখি করা হয়। ঠিক আছে, যেই পার্টে লেখালেখি করা হবে সেটাকে হিসাব রক্ষণ বলা হয়। এখন তোমরা একটু কমেন্ট করে বলো তো, আমি লেনদেন শনাক্ত করছি, লিপিবদ্ধ করছি, তথ্য সরবরাহ করছি, এই তিনটা ধাপের মধ্যে কোন ধাপে মনে হচ্ছে ভাইয়া অনেক কিছু লেখালেখি করা হয়? তোমাদের একটু সময় দিচ্ছি যে এই যে তিনটা ধাপ আমরা কাজ করলাম, প্রথমে শনাক্ত করছি, লিপিবদ্ধ করছি, তথ্য সরবরাহ করছি, তিনটা ধাপের মধ্যে কোন ধাপে সব থেকে বেশি লেখালেখি করা হয়? বুক কিপার মানে হচ্ছে যে লেখালেখি করে অ্যাকাউন্টেন্ট, কাছাকাছি আছে, বা এটা হচ্ছে যে করে তার পার্সপেক্টিভে চলে গেছো। বাট আমার কথা হচ্ছে যে তিনটা ধাপের মধ্যে কোন ধাপে মনে হচ্ছে যে আমার এখানে লেখালেখি বেশি করা হতে পারে? ওকে, এখনো কিন্তু কারেক্ট অ্যান্সার দেখা যাচ্ছে না। ওকে, রাইস একটা অ্যান্সার দিয়েছি লিপিবদ্ধকরণ, আরেকজন বলছে খতিয়ান, আরেকজন তথ্য সরবরাহ। আচ্ছা, তথ্য সরবরাহতে কিন্তু লেখা হয়ে গেছে। যেই ধাপে সব থেকে বেশি লেখালেখি করা হয় সেটা হচ্ছে লিপিবদ্ধকরণের ধাপটাতে। সো লিপিবদ্ধকরণের আরেকটা নাম হচ্ছে তোমার হিসাব রক্ষণ। লিপিবদ্ধকরণের ধাপটার আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে হিসাব রক্ষণ। ওকে, সো আমরা একটু স্লাইডে দেখি হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি। প্রাথমিক উদ্দেশ্য নিয়ে যখনই প্রশ্ন আসবে অ্যান্সার হচ্ছে শনাক্তকরণ ও লিপিবদ্ধকরণ। একটু আগে ভাই পড়ে ফেলছি না সবকিছু? আর প্রধান উদ্দেশ্য বললে কি বলবো? প্রধান উদ্দেশ্য মানে সবসময় তথ্য সরবরাহ করা। সবসময় কথা হবে তথ্য সরবরাহ করা। ওকে, এবার আসি হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি। ওকে, প্রধান উদ্দেশ্য মাত্র পড়ছি যে প্রধান উদ্দেশ্য বললে আমরা কোনটাকে চিন্তা করব? লিপিবদ্ধকরণ না শ্রেণীবিন্যাসকরণ না হিসাব রক্ষণ না তথ্য সরবরাহকরণ? অলরেডি কিন্তু অ্যান্সার পড়াই ফেলছি। ওকে, একের এ অ্যান্সার দেখা যাচ্ছে অনেকে, একের বি অ্যান্সার দেখা যাচ্ছে। ওকে, শ্রীমো বলছে একের ই, তারপর কাশপিয়া বলছে একের ই, এরপরে চারু বলছে একের এ, রাবেয়া বলছে একের ই। ওকে, সো আমরা দেখি কোন অপশনে তথ্য সরবরাহকরণ আছে।
আমার এ নাম্বার অপশনে তথ্য সরবরাহকরণ আছে, যেখানেই তথ্য সরবরাহকরণ পাবো সেটাই আমার হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। একের অ্যান্সার কি? এ নাম্বার। আচ্ছা, পরবর্তীতে চলে যাই। 2 নাম্বার হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি। মাত্র পড়েছি প্রাথমিক উদ্দেশ্যতে কি করতে হবে, আমার প্রত্যেকটা এন্ট্রি শনাক্ত করতে হবে, লিপিবদ্ধকরণ করতে হবে। কি কি আছে? শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ। কোন অপশনে আছে দেখা যায়? প্রথমে আছে তথ্য সরবরাহকরণ, এখানে হবে না। লেনদেন সমূহ শনাক্ত করে লিপিবদ্ধকরণ, তাহলে একটা ধাপ হচ্ছে শনাক্তকরণ, একটা ধাপ হচ্ছে লিপিবদ্ধকরণ। সো এইটাকে অ্যান্সার ধরা যায়। 2 নম্বরে বাকি অপশনগুলো দেখি। শ্রেণীবিন্যাসকরণ, এটা আসবে না। অনার্থিক ঘটনাসমূহের হিসাব রক্ষণ, এটাও আসবে না। তাহলে অ্যান্সার কি হবে? 2 এর একদম অবভিয়াস অ্যান্সার, 2 এর অ্যান্সার বি হবে, যেখানে আমি লেনদেন শনাক্ত করে লিপিবদ্ধ করব। পরবর্তী টপিকে যদি আসি, এই যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া ভাইয়া মাত্র পড়াচ্ছিলাম, প্রথম প্রক্রিয়া হচ্ছে লেনদেন শনাক্তকরণ, দ্বিতীয় কাজ হচ্ছে আমার সেই লেনদেনগুলোকে লিপিবদ্ধকরণ, আর তৃতীয় কাজটা হচ্ছে আমার তথ্যগুলোকে সরবরাহ করো। তৃতীয় কাজটা যেটা তথ্য সরবরাহকরণ, এটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের প্রধান কাজ। এখন এই লিপিবদ্ধকরণের আরেকটা নাম মাত্র ভাইয়া বলেছিলাম, হিসাব রক্ষণ। সো আগের নোট থেকে এখানে কানেক্ট করে মনে রাখবা, লিপিবদ্ধকরণেরই আরেকটা নাম হচ্ছে হিসাব রক্ষণ প্রক্রিয়া। হিসাব রক্ষণ আর হিসাব বিজ্ঞানকে একেবারে গোলায় ফেলা যাবে না। লিপিবদ্ধকরণের আরেক নামই হচ্ছে হিসাব রক্ষণ। এটা বারবার কেন রিপিট করতেছি ভাইয়া? কারণ তোমরা যখন অ্যাডমিশন এক্সাম দিতে বসবা, হিসাব রক্ষণকে হিসাব বিজ্ঞান পড়া শুরু করবা, এত বেশি নার্ভাসনেস কাজ করে যেটা না পার্থক্য করা অলওয়েজ যায় না। সো এই পয়েন্টটা একেবারে খাতায় লিখে মাথায় ঢুকায় রাখো, হিসাব বিজ্ঞান ও হিসাব রক্ষণ আলাদা। হিসাব রক্ষণ খুবই ছোট একটা পার্ট, সেই পার্টটা হচ্ছে লিপিবদ্ধকরণ। আর হিসাব বিজ্ঞান ব্রড একটা পার্ট, যেখানে শনাক্ত, লিপিবদ্ধকরণ, তথ্য সরবরাহ তিনটাই আসবে। আচ্ছা, লেনদেন লিপিবদ্ধকরণের 3টা ধাপ আছে: বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানভুক্তকরণ। অলরেডি পড়ায় ফেলছি না ভাইয়া লিখে? সেম এই নোটটা আমরা স্লাইডে সুন্দর করে দিয়ে রেখেছি, তুমি স্লাইডটাকে একবার ওভারভিউ করলে ইজিলি সবকিছু তুমি কানেক্ট করে নিতে পারো। আচ্ছা, পরবর্তীতে যাই। আমার হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার প্রথম কাজ কি? এই যে প্রথম ধাপ বা কাজ পড়ে ফেলছি, শেষ ধাপ কি? পড়ে ফেলছি। এখন কোন বিবরণীটা আসলে আমরা সবার নিকট সরবরাহ করি? জাস্ট বিবরণীগুলোর নাম দেখি: আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, নগদ প্রবাহ বিবরণী। এই 4টা বিবরণী সাধারণত আমি যে আমার তথ্য ব্যবহারকারী আছে তাদের মাঝে সরবরাহ করে থাকি। ওকে, এখন যদি আসি সঠিক ক্রম, আমরা 3টা ধাপ পড়ছি একটু আগে, 3টা ধাপ পড়ছি। 3টা ধাপ কিন্তু সিরিয়ালি সবসময়, 1-এর পরে 2, 2-এর পরে 3। সো 1, 2, 3 ধাপটা কোনটাতে ম্যাচ করে একটু দেখি তো সবাই কানেক্ট করতে পারি কিনা। ফার্স্টে আছে শনাক্ত, বিশ্লেষণ, তথ্য সরবরাহ। তথ্য সরবরাহ, শনাক্ত, লিপিবদ্ধকরণ, শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ, তথ্য সরবরাহকরণ, লিপিবদ্ধকরণ, শনাক্তকরণ, তথ্য সরবরাহকরণ। দেখো অলরেডি 4টা প্রশ্ন পড়তে পড়তে কিন্তু মাথা অলরেডি ঘুরাই গেছে। তো যেটা করতে হবে, অ্যাট ফার্স্ট আগে ঠিক অ্যান্সারটা মাথায় কানেক্ট করে রাখি যে কোনটা আমার অ্যাকুরেট অ্যান্সার ছিল। আগে শনাক্ত করো, তারপর লিপিবদ্ধ করো, তারপর তথ্য সরবরাহ করো। কোথায় আছে? আগে শনাক্ত করো, তারপর লিপিবদ্ধ করো, তারপর তথ্য সরবরাহ করো। সো আমাদের 3-এর অ্যান্সার কি হবে? 3-এর অ্যান্সার হবে সি নাম্বার। দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। সো অ্যান্সার কি ঠিক আছে? ঠিক আছে। তার মানে এখনো ভাই কিন্তু ভুলভাল পড়াচ্ছি না, রাইট ট্র্যাকে আছি না? আছি। ওকে, এবার আসি হিসাব রক্ষণের যে ধারণাটা, এটা ভাই অলরেডি পড়ায় ফেলছি। আমি একটু জাস্ট মার্ক করে দিচ্ছি যাতে তোমাদের পড়তে ইজি হয়। হিসাব রক্ষণের 3টি কাজ কি কি? বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ানভুক্তকরণ। আর হিসাব রক্ষণ পদ্ধতির প্রথম কাজ হচ্ছে বিশ্লেষণ, শেষ কাজ হচ্ছে খতিয়ানভুক্তকরণ। সেই হাইলাইট অংশটা পড়লেই তোমাদের এখানে যা যা হিসাব রক্ষণ নিয়ে পড়ার কাজ ছিল সব ডান। অলরেডি নোট করে পড়ানো আছে, দাগানো আছে, আর ভুল হওয়ার কোনো চান্স নেই অ্যাডমিশন এক্সামে। আচ্ছা, এবার আসি কোনটি হিসাব রক্ষণের অন্তর্ভুক্ত না। তাহলে এই যে আমি 3টা ধাপ বারবার পড়াচ্ছিলাম, ফার্স্ট ধাপ কি ছিল? বিশ্লেষণ। সেকেন্ড ধাপ কি ছিল? জাবেদাভুক্তকরণ। থার্ড ধাপ কি ছিল? খতিয়ানভুক্তকরণ। এই 3টার মধ্যে এখন এই কোনটা আমার জন্য যেই ধাপে মানে আমি পাই নাই খুঁজে, সেটা আমাকে দাগাতে হবে। অলওয়েজ যেটা স্টুডেন্টরা ভুল করে, অন্তর্ভুক্ত পর্যন্ত পড়ার পরে তারা আর চোখে কিছু দেখে না, তারা অ্যান্সার দাগায় ফেলে। কেন দাগায় ফেলে? কোন কাজটি হিসাব রক্ষণ অন্তর্ভুক্ত? জাবেদাভুক্তকরণ পাইছি, অ্যান্সার দাগায় ফেলছি, ফুল কনফিডেন্ট, আমি মার্কস তো পাইছি কমন,
কিন্তু যেটা সব থেকে বেশি মিস্টেক হয় সেটা হচ্ছে এটার পরে যে এই যে নয় ওয়ার্ডটা আছে, না ওয়ার্ডটা আছে, এটা না আমরা অনেক সময় দেখতে পাই না। না দেখার কারণে আমার শিওর শট একটা অ্যান্সার কিন্তু মিস হয়ে যায়। 1 মার্কসের মূল্য আমরা প্রথমেই বলেছি, এখানে 1 থেকে 2 মার্কসের মূল্য প্রায় 100 থেকে 200 সিট। সেখানে খুব কেয়ারফুলি 20 সেকেন্ড অতিরিক্ত যাক, কিন্তু আমরা আগে কেয়ারফুলি পড়বো, দেন অ্যান্সার করব। ঠিক আছে ভাইয়ারা, সবাই ভাইয়ারা এবং আপুরা? ওকে, সো অ্যান্সার কি দিচ্ছি সবাই একটু দেখি, এর আগে এটা একটু মুছে নিই। ওকে, সো অ্যান্সার কি? 4-এর ডি। আমরা লেনদেন শনাক্তকরণ পড়ি নাই নাকি শ্রেণীবদ্ধকরণ পড়ি নাই? ওকে, শনাক্তকরণ আলাদা একটা ধাপ ছিল। সো অ্যান্সার হচ্ছে ডি, কারেক্ট অ্যান্সার। সো যারা অ্যান্সার ডি দিয়েছে একটু দেখি, হুমায়রা, নাজমুল, বর্ষ, সবার অ্যান্সার ডি ছিল, সবার অ্যান্সার কারেক্ট হয়েছে। ওকে, পরবর্তী ধাপে যাই। আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? আধুনিক হিসাব বিজ্ঞান কে তৈরি করছে আমরা যদি একটু মনে করি, একজন জনকের নাম আমরা পড়ছিলাম, লুকা প্যাসিওলি। এই ব্যক্তির নাম আমরা অনেকদিন আগে পড়েছি। এই ব্যক্তিটা একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেছিল, যেটাকে বলা হতো ডাবল এন্ট্রি সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতি। তার এই পদ্ধতির উপর ভিত্তি করেই কিন্তু আধুনিক যে আমাদের মডার্ন অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম এভরিথিং টিকে আছে তার সৃষ্টি করা নিয়মটার উপরে। সেই সৃষ্টি করা নিয়মটা কি? দুতরফা দাখিলা পদ্ধতি। ওকে, দুতরফা দাখিলা পদ্ধতি কোথায় আছে? বি নাম্বার অপশনে আছে। অ্যান্সার বি, অ্যান্সার ডান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এরপরে চলে আসি লুকা প্যাসিওলি নিয়ে কিছু এমসিকিউ আমাদের চলে আসে মাঝে মাঝে। সেগুলো কোথা থেকে আসতে পারে? যে কোন দেশের কোন শহরে কত সালে আমাদের এই বইটা লিখেছিল, যেটা হচ্ছে তার নামটা লুকা ডি প্যাসিওলি বা লুকা প্যাসিওলি নামে আমরা চিনি। বইটার যে এত সুন্দর একটা বড় নাম আছে, সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা, এই নাম মুখস্থ করে মাথা খারাপ করার কোনো দরকার নেই। এটা কোথাও আসবে না কোনো প্রশ্নে, যেটা আসবে আমরা সেটাই খালি মুখস্থ করবো। সো এই নাম এত কষ্ট করে মুখস্থ করার দরকার নাই। সে কোন পদ্ধতি আবিষ্কার করছে, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট এখানে। দুতরফা দাখিলা পদ্ধতি, যেটাকে আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি বলা হয় এবং তাকে বলা হয় হিসাব বিজ্ঞানের জনক। এই কোন অধ্যায়ে কতটা বই ছিল এগুলো খুব বেশি প্রশ্ন আসে না। গুচ্ছ বা আদার কোনো ইউনিভার্সিটিতে একটু টাফ কোশ্চেন যদি করতে চাই সেক্ষেত্রে মাঝে মাঝে ধরনের প্রশ্ন আসতে পারে, বাট খুবই রেয়ারলি। ওকে, পরবর্তীতে চলে যাই। যে পদ্ধতিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেন সমূহকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ পূর্বক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে লেখা হয় সেটাকে দুতরফা দাখিলা বলে। সো জাস্ট সংজ্ঞা পড়ে রাখবা। মেইনলি আসবে তোমার মূল ভিত্তি হিসেবে কোন পদ্ধতি বলা হয়? দুতরফা দাখিলা পদ্ধতি। ডান। এই দুতরফা দাখিলা পদ্ধতিকে আসলে কি করা হয়? ডেবিট এবং ক্রেডিটে ভাগ করা হয়। ডেবিট মানে কি? ডেবিট মানে হচ্ছে যে সুবিধা গ্রহণ করছে, আর ক্রেডিট মানে কি? ক্রেডিট মানে হচ্ছে যে সুবিধা প্রদান করছে। এই যে দুইটা পক্ষ, একজন গ্রহণকারী একটা প্রদানকারী, এটাই মূল বেস হিসেবে অ্যাকাউন্টিং এ দাঁড়িয়ে আছে। এবার আসি দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝায়। আমরা মাত্রই বললাম প্রত্যেকটি লেনদেনকে দুটি পক্ষে ভাগ করে লিপিবদ্ধ করো। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ডি। যত কিছু ঘটবে প্রত্যেকটা ঘটনাকে আমরা দুটা পক্ষে ভাগ করে যখন সুন্দর মতো লিপিবদ্ধকরণ করব সেই পদ্ধতিটাকে বলা হবে দুতরফা দাখিলা পদ্ধতি। ওকে, এবার আগে যাই। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী। আমরা একটু আগে পড়লাম যে আমরা তথ্য সরবরাহ করব। কোন তথ্যটা সরবরাহ করব? এই যে আর্থিক বিবরণীগুলা আমরা মানুষের মাঝে বিলাবো। আর্থিক বিবরণীটা যে মানুষের মাঝে বিলাবো বা দিব, সেটা কাদের কাছে দিব? কোন ব্যবহারকারীদের কাছে দিব? এই ব্যবহারকারীর কয়টা সেগমেন্ট আছে এটা তো আমাদের জানতে হবে। জানার একটা ওয়ে যদি আমি বলি, আমার এখানে একটা লিস্ট আছে। এক পেজে লেখা আছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেক পেজে লেখা আছে বহিস্থ ব্যবহারকারী। এখানে ধরো আছে 10টা এন্ট্রি অভ্যন্তরীণে, আর তোমার বাহ্যিকে আছে ধরো 15টা। 25টা এন্ট্রি যদি তোমাকে মুখস্থ করতে বলি সর্বোচ্চ কয় মিনিট লাগতে পারে মুখস্থ করতে বলো তো সবাই? 25টা এন্ট্রি মুখস্থ করা যাবে না? 25টা নাম আমি বসে যদি ঠাড়া মুখস্থ করে ফেলি কতক্ষণ লাগতে পারে আমার মুখস্থ করতে? সবাই একটু কমেন্ট করি তো যে 25টা নাম মুখস্থ করতে কতক্ষণ লাগতে পারে?
ওকে, বর্ষার 1 ঘন্টা, সামিয়ার 20 মিনিট। ওকে, একজন বলতেছে 10 মিনিট সর্বোচ্চ। ওকে, কাশপিয়ার 1 ঘন্টা লাগবে। বাহ, তোমাদের তো সেই ব্রেন। সো 1 ঘন্টা পরে যদি 1 মাস কমন পাওয়া যায় তাহলে কি আমরা এই রিস্কটা নিব না? ডেফিনেটলি নেওয়ার চেষ্টা করব। কিন্তু আমি অনেক খুশি হইতাম যদি বলতে পারতাম এই 25টা এন্ট্রি পড়লেই তোমার ব্যবহারকারী থেকে যা প্রশ্ন হবে সব কিছু কমন পাবা। এই যদি বলা যেত আমি কিন্তু অনেক খুশি হইতাম। কিন্তু স্যাড থিং হচ্ছে, ধরো এই 25টা এন্ট্রির কোনো লিমিটেশন নাই। তুমি যতগুলা নাম পড়বা এখানে আরও 100টা নাম অ্যাড করলেও কম পড়বে, এই লিস্টের শেষ হবে না। লিস্টটা এতই বড়, কারণ ব্যবহারকারী তো অনেক, প্রত্যেকটা মানুষই ইনফরমেশনে ব্যবহার করতে পারে। প্রত্যেকটা মানুষকে আমরা অনেকগুলা কমন সেগমেন্টে, কমন গ্রুপে ফেলে দিতে পারি এবং ওদের একটা একটা নতুন নাম দিতে পারি। যত ইচ্ছা নাম অ্যাড করা পসিবল। এতগুলা নামের মধ্যে আমরা আসলে কিভাবে মাথায় রাখতে পারবো যে নামগুলা পড়ে, নামগুলা জানলে আমার শিওর শট আমার যে 1 মার্কস আসবে সেটা আমি এনশিওর করব। চলো আগে একটু নামগুলা দেখি এবং কোনটা কনফিউজিং লাগে সেটা একটু খেয়াল করি। ফার্স্ট থিং হচ্ছে, বাহ্যিক ব্যবহারকারীর মধ্যে দেখা যাচ্ছে পাওনাদার, দেনাদার, শেয়ার হোল্ডার আছে, বিনিয়োগকারী আছে। আচ্ছা, প্রথমে আসি এই ব্যবহারকারী বা এই তথ্যটা আসলে কি। এই তথ্যটা বলতেই আমরা বুঝাই আর্থিক বিবরণী। ওকে, সো তথ্যটা বলতে আমরা কি বুঝবো? সবসময় তথ্যটা বলতে বুঝবো আর্থিক বিবরণী একটা মানুষ কেন দেখতে চাবে। একটা পাওনাদার দেখতে চায় যে সে এই কোম্পানিতে যে ধারে পণ্য বিক্রি করতেছে, বিক্রি করার পরে আদৌ কি সে টাকাটা পাবে কিনা। তাহলে আমি একটা প্রতিষ্ঠান হিসেবে যখন কারো কাছ থেকে পণ্য ক্রয় করতে যাচ্ছি, পাওনাদার জানতে চাবে, ভাই আপনি যতগুলো পণ্য কিনতেছেন, 10 লাখ টাকার প্রোডাক্ট কিনতেছেন, আপনি কি 10 লাখ টাকা দিতে পারবেন আদৌ? তখন আমি আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, আর্থিক বিবরণী দেখাই, বলবো ভাই আমার তো 1 কোটি টাকা সম্পদ আছে, আপনার 10 লাখ টাকা দিতে কি আমার সময় লাগবে নাকি কোনো? ও কিন্তু আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং দেখে, আমার অ্যাসেট দেখে আমাকে এই টাকাটা কিন্তু দিয়ে দিবে। অথবা দেনাদার, দেনাদারও আমি ধারে পণ্য বিক্রি করছি, তার থেকে আমি টাকা পাবো। দেনাদারকেও যখন আমি পণ্যটা বিক্রি করতে গেছি তখন ও কিন্তু জানতে চাবে বা আমি ওর থেকে জানতে চাবো, ভাই আপনি যে আমার থেকে পণ্যটা কিনে নিয়ে যাচ্ছেন, আপনি কি টাকাটা তো দিতে পারবেন? আপনার কতগুলো সম্পদ আছে, সম্পদটা কোথায় আমাকে দেখান। তখন তাকে, তার থেকেও আমি কি নিতে পারবো, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংগুলো নিয়ে, আর্থিক বিবরণীগুলো নিয়ে ক্রস চেক করে এরপরেই কিন্তু পণ্যটা বিক্রি করবো। কারণ তুমি চিন্তা করো, তোমার একটা বন্ধুকে তুমি পণ্য বিক্রি করতেছো, যারে তুমি চিনো সারা জীবন ছোটবেলা থেকে, যে এই সারা জীবনেও টাকা দিবে না, এই বান্দা তুমি সবসময় ছোটবেলা দেখছো যে তোমার থেকে 10 টাকা নিক আর 20 টাকা নিক বা 50 টাকা নিক, সে কখনোই তোমার টাকা ফেরত দেয় না। এই যে এরকম ব্যক্তিকে কি তুমি তোমার 1,000 টাকা নতুন বিজনেসের প্রোডাক্ট বিক্রি করবা ধারে? তাও কখনোই বিক্রি করবা না, কারণ তুমি কিন্তু অতীত ইতিহাসে জানো সে তোমার টাকা ফেরত দেয়ই না, মাগনা খেয়ে ফেলবে। সো এর জন্য কিন্তু আমার পাওনাদার দেনাদার এই ইনফরমেশনগুলোকে কিন্তু ইউজ করে থাকি। আচ্ছা, এবার আসি শেয়ার হোল্ডারগণ। একটা শেয়ার হোল্ডার কি করে? শেয়ার ক্রয় করে, কোম্পানির শেয়ার ক্রয় করে। এখন তোমরা বলতে পারো শেয়ার হোল্ডার তো মালিক। শেয়ার হোল্ডার যদি মালিক হয় তাহলে ও কেন এই বাহ্যিক ব্যবহারকারীর আন্ডারে চলে আসলো? একটা কোম্পানি তো মালিক, কোম্পানির ইনফরমেশন কোম্পানির মালিক নিবে, এইটা আবার বাহ্যিক ব্যবহারকারী হয় কখনো? না হয় স্বাভাবিক, সেটা একটা বিগ কোশ্চেন মার্ক হিসেবে আমরা রাখতে পারি যে মালিক তাও কেন সে বাহ্যিক ব্যবহারকারী হিসেবে থাকতেছে। ওকে, এখানে ব্যাখ্যাটা আমি একটু পরে দিই, বাকিগুলো একটু কভার করি। বিনিয়োগকারী, ইনভেস্টর। একজন ইনভেস্টর কেন জানতে চায়? ইনভেস্টর জানতে চায় আমার প্রতিষ্ঠান প্রফিটেবল কিনা। যদি প্রফিটেবল হয় তাহলে ইনভেস্টর কিন্তু টাকাটা দিবে, না হলে কিন্তু আসলে দিতে চাবে না। বলবে যে আপনার প্রতিষ্ঠানের কি অবস্থা না অবস্থা আমি জানি না, আপনার আমি কেন টাকা দিব। তখনই আমার এই আর্থিক বিবরণীর উপর বেস করে সে আমাকে, আমার কোম্পানিকে ইনভেস্টমেন্ট দিবে অথবা দিবে না। ওকে, এবার আসি সরকার। একটা সরকার অর্গানাইজেশনের যে কোনো ইনফরমেশন চাইতে পারে, ফাইন্যান্সিয়াল রিপোর্ট চাইতে পারে, সরকারকে তথ্য দিতে হবে।
কোনো মানা করা যাবে না। আচ্ছা, এবার আসি কর কর্তৃপক্ষ। কর কর্তৃপক্ষ কেন যায়? কর কর্তৃপক্ষ কত পার্সেন্ট কর নিবে এটা জানার জন্য দেখতে হবে প্রফিট কত কোম্পানির। ঠিক আছে, একটা কোম্পানি প্রফিটের উপর ডিপেন্ড করে একটা অর্গানাইজেশনকে সরকার কর চার্জ করে। তাইলে প্রফিট কোথা থেকে দেখি? বিশদা বিবরণীতে থেকে। বিশদা বিবরণী দেখে কর কর্তৃপক্ষরা প্রফিটের উপরে পার্সেন্টেজ অফ কর চার্জ করবে। এবার আসি নিরীক্ষক। নিরীক্ষকের সাথে পুরনো একটা সম্পর্ক আছে, এখানে আমি দাগায় রাখছি আন্তঃনিরীক্ষক। দেখো একদম বোল্ড করা আছে, যেই জায়গায় কনফিউশন লাগে সব কিছু কিন্তু ভাইয়ার অলরেডি বোল্ড করে রাখছি। আচ্ছা, নিরীক্ষকের পয়েন্টটা একটু স্কিপ করতেছি, এটাও পড়াবো, দাঁড়াও। এবার আসি অর্থনৈতিক পরিকল্পনাকারীগণ। তারা কারা? সরকারি যে পক্ষের বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্ল্যানার আছে যারা জাতীয় অর্থনীতি চিন্তা করে, ওদেরও কিন্তু অনেক ধরনের ইনফরমেশন জানার প্রয়োজন হয় বিভিন্ন অর্গানাইজেশনের থেকে। লাস্টে আছে জনগণ। অ্যাজ এ জনগণ, ধরো তোমার আজকে মনে হইতেছে যে আমি জানতে চাই গ্রামীণ ফোনে কত টাকার ব্যবসা করে, আমি জানতে চাই রবি কত টাকার ব্যবসা করে। তোমার কিন্তু এটা সম্পূর্ণ অধিকার আছে অ্যাজ এ জনগণ, তুমি জানতে পারবা। কিভাবে জানতে পারবা? ওয়েবসাইটে যাবা, যে লিখবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ গ্রামীণ ফোন 2025, দেখবা সুন্দর মতো একটা পিডিএফ ডাউনলোডেবল চলে আসছে, নামাইলেই তুমি সকল ইনফরমেশন দেখতে পারবা। প্রত্যেকটা জনগণের অধিকার আছে যে সেই ইনফরমেশনগুলো দেখতে পাবে। এবার আসি কর্মচারী, আর এটা হচ্ছে কর্মকর্তা। সব সময় ভেজাল লাগে, এই কর্মচারী আর কর্মকর্তা নিয়ে সবার সবসময় ভেজাল লাগে। এখন এই যে পয়েন্টগুলোর মধ্যে কয়েকটা কোশ্চেন মার্ক আমার দাঁড়াইলো নিরীক্ষক নিয়ে, কর্মচারী নিয়ে, এরকম কিছু কনফিউজিং পার্ট আছে। তোমরা 90% জিনিস না বুঝতে পারবা যে এটা কি হবে, 10% জায়গায় তোমার অলওয়েজ কনফিউজিং এর জন্য মার্কসটা কাটা যাবে। আর অ্যাডমিশন এক্সামে ওই 10% থেকেই প্রশ্ন আসে যেখানে তোমার কনফিউশনটা ক্রিয়েট হবে। এই কনফিউশনটা ক্রিয়েট না হয় তার জন্য যেটা আমরা একটা হ্যাক্স বা আমরা একটা পদ্ধতি বের করেছি যেটা থেকে তোমরা অ্যান্সার করতে পারো, সেটা হচ্ছে একটা কোশ্চেন মার্ক। যে অভ্যন্তরীণ ব্যবহারকারী হতে হলে দুইটা শর্ত মাস্ট ফিল আপ করতে হবে। অভ্যন্তরীণ ব্যবহারকারী হতে হলে দুইটা শর্ত যদি ফিল আপ করে তাহলেই সে কি হবে? অভ্যন্তরীণ ব্যবহারকারী। যদি না পারে তাহলেই সে হবে বহিঃস্থ ব্যবহারকারী। তাহলে আমরা আগে কি খুঁজবো? অভ্যন্তরীণ ব্যবহারকারী কিনা সেটা কোশ্চেন করব। যদি দেখি না অভ্যন্তরীণ ব্যবহারকারী না, তাহলে অ্যান্সার হচ্ছে বহিঃস্থ ব্যবহারকারী। আবার একটু রিপিট করছি ভাইয়া, অভ্যন্তরীণ ব্যবহারকারী, এই যে দুইটা শর্ত দেওয়া আছে এই দুইটা ফিল আপ করলে অভ্যন্তরীণ ব্যবহারকারী। যদি না করতে পারে, যে কোনো একটাও না করতে পারে, তাহলে এই কোন ব্যবহারকারী? বহিঃস্থ ব্যবহারকারী। ওকে, সো যেসব ব্যবহারকারী ব্যবসায় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং যারা বেতনভুক্ত, একমাত্র তাদেরকেই অভ্যন্তরীণ ব্যবহারকারী বলা যায়। যারা কি এক ধরনের তোমার জন্য কি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, আরেকটা কি বেতনভুক্ত মানুষ, একমাত্র তারাই হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। বাকি সবাই হচ্ছে বহিঃস্থ ব্যবহারকারী। তাহলে ওই যে দুইটা কোশ্চেন মার্ক ভাইয়া রেখে আসছিলাম, এই যে শেয়ার হোল্ডার কি কখনো বেতন পায়? শেয়ার হোল্ডার কিন্তু কখনোই বেতন পায় না, তারা একমাত্র প্রফিটের শেয়ার নেয়। শেয়ার হোল্ডারে কি নিবে? প্রফিটের শেয়ার নিবে, তারা বেতনভুক্ত না। তারা অনেক সিদ্ধান্তর ক্ষেত্রে ভোট দিতে পারবে, তারা অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে কি করতে পারবে? ভোট দিতে পারবে, কিন্তু তারা কখনোই কিন্তু কোনো বেতন পাবে না। তাহলে ওই যে একটা শর্ত কিন্তু মিসিং আছে, যেহেতু একটা শর্ত মিসিং আছে, তাই শেয়ার হোল্ডার আমার জন্য কখনোই কি হবে না? অভ্যন্তরীণ ব্যবহারকারী হবে না। বুঝতে পারছি এতটুকু? ভাইয়া এখনো কোনো বইয়ের নাম বলতেছেন না। আচ্ছা, বইয়ের নামে আসতেছি, এই জায়গাটা আরেকটু শেষ করি, তারপরে আমরা বইয়ের লিস্টে যাব, সমস্যা নাই। ওকে, এবার আসি নিরীক্ষক। এখন নিরীক্ষকটা কে? নিরীক্ষক হচ্ছে, ধরো তোমার একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যে আইসিএবি থেকে সার্টিফাইড ডিগ্রিধারী একজন ব্যক্তি, সে তোমাকে কি করবে? তুমি যে ফাইন্যান্সিয়াল রিপোর্টটা তৈরি করছো, সরকারকে তো জানতে হবে যে তুমি ট্রান্সপারেন্টভাবে সৎভাবে তৈরি করছো। সেটা জানার ওয়েটা কি? এই যে তোমার রিপোর্টটা তুমি যখন একটা সিএ ফার্মে সাবমিট করবা, ওখানে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তোমার ফুল রিপোর্টটা ওভারভিউ করবে। ওভারভিউ করার পরে যখন এটা অ্যাপ্রুভ করবে, তখনই ওইটার উপরে সরকার কর কাটবে। সরকারের তো জানার ওয়ে নাই যে তুমি এখানে কারচুপি করতেছো কিনা বা কোনো ঘাপলামি করছো কিনা। সো জানার ওয়েটা কি? একটা বাহ্যিক ব্যক্তি
যে হচ্ছে একজন অডিটর, একজন নিরীক্ষক, যে তোমার পুরা ফাইন্যান্সিয়াল রিপোর্টটা গো থ্রু করে চেক করে ওকে করবে, তখনই তোমার এই রিপোর্টটা করের জন্য অ্যাপ্রুভড হবে। এটা ছাড়া কিন্তু কোনোভাবেই কোনো রিপোর্ট তুমি সাবমিট করতে পারবা না। ক্লিয়ার কি ক্লিয়ার না একটু কমেন্ট করে জানাও। লাস্ট আছে কর্মচারী। এই কর্মচারী টপিকটা হচ্ছে, কর্মচারী একটা প্রতিষ্ঠানে যে কোনো ব্যক্তি হতে পারে। একজন কর্মচারী যে কোনো ব্যক্তি হতে পারে। সে হতে পারে একটা দারোয়ান, সে হতে পারে একটা ভান্ডার ম্যানেজমেন্টের ব্যক্তি, সে হতে পারে একটা ক্যাশিয়ার। সকল ব্যক্তি যাকে তুমি বেতন দাও সে কিন্তু একজন কর্মচারী। কিন্তু চিন্তা করো, সকল কর্মচারীর কি সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা থাকে? সকল কর্মচারীর সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা কখনোই থাকে না। লিমিটেড পার্সনের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা থাকে, তাদেরকে আমরা কর্মকর্তা বলি। ঠিক আছে, তাদেরকে আমরা কর্মকর্তা বলি। ওই কর্মকর্তারা সাধারণত তোমার সকল ধরনের ডিসিশন নিবে এবং তাদেরকে আমরা অভ্যন্তরীণ ব্যবহারকারী বলতে পারি। কারণ শর্ত দুইটা ছিল, একটা বেতনভুক্ত কর্মচারী, বেতনভুক্ত কিন্তু কর্মচারী কোনো কি থাকে না, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা থাকে না। তার মানে আমার যখন দুইটাই ফিল আপ হবে তখনই অভ্যন্তরীণ হবে। তাহলে কর্মচারী কেন তোমার বাহ্যিক? কারণ কর্মচারীর কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে না। আই হোপ বাহ্যিকের সবটা ক্লিয়ার। এবার একটু অভ্যন্তরীণের শর্তগুলো ফিল আপ হয় কিনা আমরা একটু দেখি। ফার্স্ট থিং হচ্ছে ব্যবস্থাপক। ব্যবস্থাপক কে? যে একজন বেতনভুক্ত কর্মচারী, যে ব্যবসার সকল ধরনের সিদ্ধান্ত নেয়, ডিসিশন নেয়, তাহলে ডিসিশনও নেয়, বেতনও পায়। তার মানে ব্যবস্থাপক একজন অভ্যন্তরীণ ব্যবহারকারী। পরিচালনা পর্ষদ, বোর্ড অফ ডিরেক্টরস, তারা সবাই তোমার একটা ব্যবসার সকল ধরনের সিদ্ধান্ত নেয়, সকলেই ব্যবসায় বেতনভুক্ত কর্মচারী থাকে। তা দুইটাই শর্ত ফিল আপ করতেছে, এর জন্য এটা অভ্যন্তরীণ ব্যবহারকারী। উচ্চ পদস্থ কর্মকর্তা, সো নামটা একটু খেয়াল করো। কর্মচারীরা কেন পারলো না? কারণ তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ছিল না। কর্মকর্তা কেন অভ্যন্তরীণ? কারণ সে বেতনভুক্ত থাকে এবং সে কিন্তু তোমার কি হবে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতেছে। দুইটা শর্তে ফিল আপ করছি, তাই অভ্যন্তরীণ ব্যবহারকারী। এবার আসি আন্তঃনিরীক্ষক। এই জায়গাটাতে অনেকে ভুল করে নিরীক্ষক ওয়ার্ডটা দেখতে দেখতে বাহ্যিক দাগায় ফেলি। কিন্তু আন্তঃনিরীক্ষক কেন? আন্তঃনিরীক্ষক হচ্ছে এমন একজন ব্যক্তি বা এমন একজন নিরীক্ষক যাকে কোম্পানি হায়ার করে। কেন হায়ার করে? যখন একটা বড় অর্গানাইজেশনে তুমি কাজ করতেছো, সেই অর্গানাইজেশনের কিন্তু অনেক অনেক লেনদেন হয়। যখন তুমি একটা নিরীক্ষককে অর্গানাইজেশনে হায়ার করতেছো, তার ডিসিশন কি থাকবে? কিভাবে প্রতিষ্ঠানে টাকা বাঁচানো যায়। কারণ অ্যাজ এ ব্যবসায়ী তুমি চিন্তা করো নিজে, তুমি কি চাবা তোমার কোম্পানি 100 টাকা মুনাফা করতেছে, তার থেকে 40 টাকা তুমি সরকার দিয়ে দিবা? 100 টাকা কম লাগতেছে না? আমরা সরকার একটু বাড়ায় চিন্তা করি তো। 100 কোটি টাকা তুমি মুনাফা করছো, তার থেকে 40 কোটি টাকা তুমি সরকারকে দিয়ে দিচ্ছ, এটা তুমি চাবা? কখনোই কিন্তু তুমি চাবা না। কারণ তোমার কাছে মনে হবে আমার পরে টাকা আমি সরকার কেন দিব। সো আন্তঃনিরীক্ষকের কাজ হচ্ছে সে সকল ধরনের ক্যালকুলেশন করে এমন এমন জায়গায় ইনভেস্টমেন্ট করবে, অথবা এমনভাবে ইনভেস্টমেন্টগুলো সাজাবে যাতে কোম্পানির কম ট্যাক্স দেওয়া লাগে। আমরা একটা টার্ম শিখছিলাম না, ঋণ কর বাদযোগ্য ব্যয়। তাহলে ও এমন একটা টার্মে ঋণ নিবে যেখান থেকে কোম্পানির কম ট্যাক্স দেওয়া লাগে। এরকম হাজারটা ওয়ে সে থ্রু আউট দ্য একাডেমিক ইয়ার শিখছে, যেটা অ্যাপ্লাই করে কোম্পানি টাকা বাঁচাবে। তাহলে সে বেতন দিয়ে কোম্পানি রাখতেছে এমন ডিসিশন নেওয়ার জন্য যার কারণে কোম্পানি টাকা বাঁচবে। তাহলে এই দুইটা রিজনই যখন ফুলফিল হচ্ছে, সেটাই হচ্ছে আমার জন্য কি, আন্তঃনিরীক্ষক বা অভ্যন্তরীণ ব্যবহারকারী। এখন সবাই একটু বলো তো, নিরীক্ষক আর আন্তঃনিরীক্ষক নিয়ে কি কখনো কোনো কনফিউশন থাকবে? আর নিরীক্ষক একজন বাহিরের ব্যক্তি যার কাছে রিপোর্ট সাবমিট করি, সে কোনো বেতনভুক্ত ব্যক্তি না, তার সিদ্ধান্ত কোনো ক্ষমতা নাই, জাস্ট সে অ্যাকাউন্টিং রিপোর্টটা গো থ্রু করে অ্যাপ্রুভ করবে অথবা ডিক্লাইন করবে। আর আন্তঃনিরীক্ষক হচ্ছে এমন একজন ব্যক্তি যে আমার কোম্পানিতে বেতনভুক্ত ব্যক্তি, যার সোল কাজ হচ্ছে আমার কোম্পানির টাকা বাঁচায় দেওয়া। তাহলে সেই সিদ্ধান্ত নিচ্ছে, বেতনও পাচ্ছে, তাই অভ্যন্তরীণ ব্যবহারকারী। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাও, আর বুঝলে অবশ্যই জানাবা। ওকে, পরবর্তীতে আসি ট্রেজারার। ট্রেজারার মানে হচ্ছে এমন ব্যক্তি যে কোম্পানির বিভিন্ন অ্যাসেট কেনার ডিসিশন নেয়। কি নিয়ে ডিসিশন নিবে? কোথায় কোন সম্পদ কিনতে হবে, অ্যাসেট বা সম্পদ ওকে, বিভিন্ন অ্যাসেট কেনার সিদ্ধান্ত যে নেয় তাকে বলা হয় ট্রেজারার। এবার আসি এক মালিকানা ব্যবসার মালিক। ওকে, এক মালিকানা ব্যবসায়ের মালিক, তারই সললি সবকিছু থাকে, তাই সেও একজন অভ্যন্তরীণ ব্যবহারকারী হয়ে থাকে। ওকে, সবাই ক্লিয়ার বলছে, খুবই ভালো কথা। সুপারভাইজার আর অর্থ পরিচালকগণ। সুপারভাইজারের কথা চিন্তা করো, সে কি করবে? সুপারভাইজার
একটা ফ্লোরের যদি সুপারভাইজারের কথা চিন্তা করো, সে ওভারঅল পুরা ফ্লোরের সব কিছু ডিসিশন তার উপর থাকে। সে দেখবে প্রোডাকশন ঠিক মতো হচ্ছে কিনা, কোনো কিছু ভুল হইলে কিভাবে কারেকশন করতে হয় সেই ডিসিশনগুলো সে দিবে, এবং সুপারভাইজারকে অবশ্যই কোম্পানি বেতন দিয়ে রাখে। তাহলে দুইটা ফিল আপ করছে না, দুইটা ফিল আপ করলে সে একজন কি অভ্যন্তরীণ ব্যবহারকারী। লাস্টলি আছে অর্থ পরিচালকগণ। ফাইন্যান্সিয়াল ডিরেক্টর হচ্ছে কোম্পানির ভিতরে থাকে, সে কোম্পানির ফাইন্যান্সিং ডিসিশন নেয়, তাই সে একজন অভ্যন্তরীণ ব্যবহারকারী। ওভারঅল সবগুলো আমরা গো থ্রু করছি। এবার আমরা চলে যাই একটা এমসিকিউতে। কোন উক্তিটি সঠিক নয়, আবার আমি মার্ক করে দিচ্ছি সঠিক নয়, না ওয়ার্ডটা খেয়াল করে এখন সবাই একটু এমসিকিউ এর অ্যান্সারটা দেই। এতক্ষণ যা যা পড়ছি মাথায় ঢুকছে না, উপর দিয়ে চলে গেছে, এখনই বোঝা যাবে। সো দেখি। ওকে, সবাই বলতেছে ইনশাল্লাহ পারবো, ফুল ক্লিয়ার, নাইস। ওকে ভাইয়া, তোমাদের সাথে সাথে একটু গো থ্রু করি এবং অপশনগুলো একটু সর্ট ডাউন করি। কর্মচারী যখন পড়তেছিলাম, কর্মচারীকে আমরা বাহ্যিক হিসেবেই পড়ছি, কারেক্ট অ্যান্সার। শ্রমিক সংঘ পড়ি নাই, কিন্তু শ্রমিক সংঘ দেখলে মনে হচ্ছে একে আমরা বেতন দেই না। বেতন দেই না মানে তার কোনো সিদ্ধান্ত নাই হয়তো, তাই সে একজন বাহ্যিকই হবে, সেটাও একটা কারেক্ট অপশনে আছে। ট্রেজারার, ট্রেজারার একটু আগে পড়ছি যে অ্যাসেট কিনা কোম্পানির, তার মানে সে একজন বাহ্যিক না, সে একজন অভ্যন্তরীণ। এই অপশনটাতে একটা ভুল পাওয়া গেছে, তাহলে এটাই হচ্ছে আমার জন্য অ্যান্সার। তাহলে অ্যান্সার কি? সি নাম্বার অপশন। ডান। আরে সবাই পারতেছে দেখি, তৌসি, সুলি, কাশপিয়া, সবার অ্যান্সার ঠিক হয়েছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, চলে আসি আমাদের কিছু টার্ম এবং কিছু অর্গানাইজেশনের নাম নিয়ে, যেগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে। এই যে আইএফএসি, তারপর হচ্ছে ট্রিপল এ, এই ধরনের অর্গানাইজেশনের নামগুলো আমাকে খেয়াল রাখতে হবে। আইএফএসি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস, এস আছে একটা লাস্টে, খেয়াল রাখতে হয়। আবার ট্রিপল এ মানে হচ্ছে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। এর মধ্যে থেকে আর তেমন কিছু লাগতেছে না, জাস্ট সবগুলো একটু গো থ্রু করলেই হবে। এই দুইটা আবার একটু ঝামেলার আছে, আইএএসবি আর এফএএসবি। আসো এই দুটোর ইতিহাস তোমাদের একটু পড়াই। আইএএসসি, সরি একটু গল্প, হ্যাঁ আমরা একটু গল্পের মধ্যে শিখি। ধরো আমাদের অ্যাকাউন্টিং যদি একটা ব্যক্তি হইতো, ব্যক্তি ধরো, বা ব্যক্তি না, আসলে গল্পের কথাই চিন্তা করি। অ্যাকাউন্টিং একটা বই যেখানে একটা নিয়ম কানুন লেখা হয়েছে যে এন্ট্রি যখন করব, একটাকে ডেবিট বানাবো, একটা ক্রেডিট বানাবো, এতটুকুই তো। সো একটা ডেবিট আর ক্রেডিটের গল্প যখন শুরু হয়েছে, তার মধ্যে আমাদের একটা ইকুয়েশন দাঁড় করাইছিল। আমরা একটু ইকুয়েশনটাকেও মনে করে লিখি। একটা ইকুয়েশন ছিল এ ইজ ইকুয়াল এল প্লাস ওই। আচ্ছা, এই যে ইকুয়েশনটা আছে, সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এই দুইটাতেই আমার ডেবিট ক্রেডিট সবকিছুই মিলে যায়। আচ্ছা, এখন তুমি চিন্তা করো, এই যে ইতিহাসের শুরুতে যে নিয়মটা তৈরি করছিল লুকা প্যাসিওলি, কত সালে? 1494 সালে। তার মানে 600 বছর, প্রায় 500 প্লাস বছর আগে যে নিয়মটা তৈরি করছে, এই নিয়মটা কিন্তু কম বেশি এখনো এক্সিস্ট করতেছে। এক্সিস্টকে একা একা করতেছে কোনো না কোনো প্রতিষ্ঠান, কিছু নিয়ম কানুন নিয়ে আসছে। তার কারণে নিয়মের মধ্যে যখন অ্যাকাউন্টিংকে রাখা হয়েছে, তখনই অ্যাকাউন্টিং তার পরিপূর্ণ রূপটাই বজায় রাখছে। তার মানে আমেরিকাতে, ইংল্যান্ডে, ইউরোপে যে অ্যাকাউন্টিং করা হয়, সেই সেম অ্যাকাউন্টিং কিন্তু আমরা বাংলাদেশে বসেও করতেছি। একই স্ট্যান্ডার্ডে ইংলিশ অ্যাকাউন্টিং তুমি যখন করবা, দেখবা হুবহু সেমই তোমার কাছে লাগবে, কারণ আমাদের কিছু স্ট্যান্ডার্ড নিয়ম তৈরি করা হয়েছে। নিয়ম কে তৈরি করবে? ব্যক্তি তৈরি করলে তো সবাই সবার মতো তৈরি করতাম। আমার তখন মনে হইতো যে না, আমি বাংলাদেশে এল ইজ ইকুয়াল এ প্লাস সিই লিখবো, কারণ আমার মনে হয়েছে, কারণ কোনো নিয়ম কারণ নাই। আমার সাইফ ব্যক্তির মনে হয়েছে যে আমার জন্য এই ইকুয়েশন, আমি এটা দিয়েই ম্যাথ করব। এরকম যদি বাংলাদেশের একটা নিয়ম, আমেরিকার একটা নিয়ম, পাকিস্তানের একটা নিয়ম, ইন্ডিয়ার একটা নিয়ম, প্রত্যেকটা দেশ নিজের মতো নিয়ম বানায় নিচ্ছে, সবাই সবার মতো করতেছে, তাহলে এটা গ্রহণযোগ্যতা কতটুকু থাকতো? তুমি কি বিশ্বাস করতে পারতো তখন রিপোর্টগুলোকে? প্রত্যেকটা দেশে গেলেই তোমার অর্গানাইজেশনের কোনো ভ্যালিডিটি থাকতেছে না। তাহলে সবার জন্য কি দরকার? একটা ইউনিফাইড নিয়ম দরকার। এই একটা ইউনিফাইড নিয়ম তৈরি করার জন্যই
একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয়েছে, সেই অর্গানাইজেশনটার নাম হচ্ছে আইএএসসি। আইএএসসি কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1973 সালে প্রতিষ্ঠা হয়েছে। আইএসসি যখন 1973 সালে প্রতিষ্ঠা হয়েছে, সে একটা নিয়ম নিয়ে আসছে। নিয়মটার নামই হচ্ছে এই যে আইএএস। ঠিক আছে, কেন আনা জরুরি ছিল? কারণ তখন মনে হয়েছে সবার মধ্যে যে না, আজকে যদি এই প্রতিষ্ঠান না আসে, এই নিয়ম কানুনের মধ্যে না আসে, তাহলে অ্যাকাউন্টিং এক এক দিকে চলে যাবে, সবাই সবার মতো অ্যাকাউন্টিং করবে এবং কোনো কিছুরই তাল বেতাল থাকবে না। একটা সেন্ট্রালাইজ নিয়মে আসলেই সব কিছুকে মেনটেন করে রাখা পসিবল হবে। তাহলে আইএসসি কি? একটা প্রতিষ্ঠান যে 1973 সালে প্রতিষ্ঠা হয়ে একটা নিয়ম নিয়ে আসে। নিয়মটার নাম কি? আইএএস। ওকে, এবার প্রত্যেকটা ফুল ফর্মটা আমরা একটু দেখি। আইএসসি ফর্মাল নাম ছিল ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কমিটি। ঠিক আছে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং এর পরে এই যে একটা ছোট্ট এস আছে, এটাকে একটু কড়া নজরে দেখতে হবে। আইএসসির এসটাই সবচেয়ে বেশি ভুল চলে যায় সবার। আইএসসি হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কমিটি। আচ্ছা, একজন অনেকগুলো কোশ্চেন করতেছে, আমি ওর অ্যান্সারটা একটু দেই। ভাইয়া, অর্থনৈতিক পরিকল্পনাকারীগণ কিভাবে বহিস্থ হয়? আচ্ছা, অর্থনৈতিক পরিকল্পনাকারীগণ বলতে বোঝানো হয় তোমার অর্থমন্ত্রীর মতো ব্যক্তিগণ, অথবা অর্থমন্ত্রীর আন্ডারে যে মানুষজন থাকে যারা জাতীয় অর্থনীতিতে প্ল্যান করে, তাদেরকে বলা হয় অর্থনৈতিক পরিকল্পনাকারী। এই অর্থনৈতিক পরিকল্পনাকারীরা জাতীয় অর্থনীতিতে চিন্তা করে, প্রতিষ্ঠানে তারা চিন্তা করে না। প্রতিষ্ঠানের তথ্য তো দেখবে যে এই ইন্ডাস্ট্রিগুলার কি অবস্থায় আছে, কি হতে পারে, সেক্ষেত্রে তোমার আর্থিক বিবরণী নিয়ে ওরা হয়তো চেক করতে পারে। বাট ওই প্রতিষ্ঠানের যেই প্ল্যানাররা আছে তারা কোম্পানির বেতনভুক্ত তো হয়ই না, কোম্পানির সিদ্ধান্তও কোনো একটা প্রভাব ফেলতে পারে না। তাই অর্থনৈতিক পরিকল্পনাকারীগণ জাতীয় স্কেলে যেহেতু কাজ করে, তারা দুইজনই বহিস্থ ব্যবহারকারী হিসেবে কাউন্ট হবে। ওকে ভাইয়া, বিরতি দিবেন না? না, আজকে খুব একটা বিরতি নাই, আজকে ডিরেক্টলি পুরো ক্লাসটাই চলবে। 2 ঘন্টার যেহেতু শর্ট একটা ক্লাস, এখানে খুব একটা বিরতি কিন্তু লাগে না। আমরা কিছু এমসিকিউ করব, কিছু গল্প করব, গল্পের মধ্যে মধ্যে পড়াটা শেষ করে ফেলবো। হ্যাঁ, ওকে, চলে আসি। সো আইএসসি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কমিটি। এখন ও কোন নিয়মটা নিয়ে আসছে? ও নিয়ে আসছে আইএএস নামে একটা নিয়ম। সো আইএএস আনার পরবর্তীতে দেখা গেছে আমার অনেক বছর যাওয়ার পরে নতুন একটা প্রতিষ্ঠানের প্রয়োজন চলে আসছে। এই নতুন একটা প্রতিষ্ঠান উদ্ভব হয়েছে কি? আইএএসবি। কারণ আইএএসবি কি? কিছুই না তেমন, এই যে সি আছে, এই কমিটিটা কেটে দিয়ে আমরা এখানে যখন বোর্ড বানাই দিছি, এটাই হয়ে গেছে আইএসবি। তাহলে আইএসবি মানে কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। সো কমিটি যখন সরাই দিয়ে বোর্ড আনছি, সেটা কত সালে করছি? সেই কাজটা করছি 2001 সাল। যেহেতু সাল পরিবর্তন, প্রতিষ্ঠান পরিবর্তন হয়ে নতুন রূপে নিয়ে আসছি, নতুন একটা প্রতিষ্ঠান এসেও কি করবে? নতুন একটা নিয়ম নিয়ে আসবে। সেই নিয়মটার নাম হচ্ছে আইএফআরএস। ঠিক আছে, তার নতুন একটা নাম কি? নতুন একটা নাম হচ্ছে আইএফআরএস। আচ্ছা, এখন এই নামটার একটু যদি আগের নামটা দেখি আমরা, এই যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, আইএসবির ফুল ফর্ম যদি কোথাও আসে, খেয়াল রাখবো জাস্ট এস এর দিকে, বাকি সব কিছুই তোমার মনে থাকবে। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড। আইএসবি কোন নিয়ম আনছে? নামটা হচ্ছে আইএফআরএস, এবং এটা কত সালে আনছে? 2001 সালে আনছে। সো এই তিনটা ইনফরমেশন খুব ভালো করে খেয়াল রাখো। এইটার অরিজিন প্রতিষ্ঠানটা ছিল ইউএসএ বেসড একটা প্রতিষ্ঠান, যার ফার্স্ট অফ অল কমিটি ছিল, পরবর্তীতে বোর্ড নামে চলে আসছে। তোমরা যেটা সবসময় মনে রাখবা, এই আইএফআরএস হচ্ছে তোমার রাজা। সেই জন্য আমরা এটা মুখ রেখে দিছি। আইএফআরএস সকল কোশ্চেনের সব সময় রাজা, যেই প্রশ্ন যেভাবে আসুক, আইএফআরএস নামটা দেখছি, অ্যান্সার এটাই, নিশ্চিন্তে নির্দ্বিধায় অ্যান্সার হচ্ছে আইএফআরএস। এখন অন্য অপশনটা আসলে কি আসতে পারে? অন্য অপশনটা হচ্ছে আরেকটা প্রতিষ্ঠান আছে ইউকে বেস, যার নাম হচ্ছে এফএএসবি। একেবারে সিমিলার সময় 1973 সালে প্রতিষ্ঠা হয়। এই প্রতিষ্ঠানটা যে নীতিমালা নিয়ে আসছে তার নাম হচ্ছে গ্যাপ। এখন গ্যাপের ফুল ফর্মটা তোমার মনে হতে পারে তো ভাই এটা জানা উচিত। গ্যাপ মানে কি? গ্যাপ মানে হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। কোথায় পাবো ভাইয়া? পাবো হচ্ছে আগের স্লাইডে গেলে, গ্যাপ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। এই প্রতিষ্ঠানটা কি করছে?
তোমার নতুন একটা নিয়ম ধারা নিয়ে আসছে ইউএস এর বা ইউকে বেসড একটা নীতিমালা নিয়ে আসছে, এবং এটাও সবাই একসেপ্ট করা শুরু করছে। কিন্তু এটা ধরো আমি তখনই অ্যান্সার নিব যখন আইএফআরএস পাবো না, ঠিক আছে? কোনো প্রশ্ন যদি আইএফআরএস খুঁজে না পাই তখন আমরা নির্দ্বিধায় গ্যাপ দাগাইতে পারি। বাট আইএফআরএস হচ্ছে সবসময় রাজা, যেই প্রশ্নেই আমি আইএফআরএস এর অপশন খুঁজে পাবো এটাকে আমরা কারেক্ট অ্যান্সার হিসেবে দাগাই নিব। এখন তো বিদেশি পার্সপেক্টিভ গেল, বাংলাদেশ কি করছে? বাংলাদেশের কথা যদি আমরা একটু চিন্তা করি, বাংলাদেশ 2001-এর পরবর্তী সালে যে নীতিমালাটা ইউজ করত সেটার নাম ছিল বিএফআরএস। অনেক দিন সে বিএফআরএস ইউজ করছে, কারণ সে কি করছে, ইন্টারন্যাশনালটা কেটে দিছে, কেটে দিয়ে বাংলাদেশ নিয়ে আসছে, কাজ শেষ। এবং বাংলাদেশে যে প্রতিষ্ঠানটা এই সকল নীতিমালা নিয়ে কাজ করে তার নাম হচ্ছে আইসিএবি। আইসিএবি কায়? আইসিবি হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যে অ্যাকাউন্টিং এর সব কিছু নিয়ে কাজ করে, প্লাস সে একটা ডিগ্রি প্রদান করে। এই ডিগ্রিটার নাম হচ্ছে সিএ ডিগ্রি। সিএ ডিগ্রিতে কি দেয়? চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সার্টিফিকেশনটা আসে। তাহলে এই সার্টিফিকেশনের আগে যদি একটা আই এবং একটা বি লাগাই দিই, আই মানে হচ্ছে ইনস্টিটিউশন আর বি মানে হচ্ছে বাংলাদেশ, ইনস্টিটিউশন অফ চার্টার্ড অ্যাকাউন্ট অফ বাংলাদেশকে বলা হয় আইসিএবি। সো এটা কিন্তু ঠান্ডা মাথায় মনে রাখাটা খুব একটা ঝামেলা না। আবার আরও একটা প্রতিষ্ঠান আছে যে সিএমএ ডিগ্রি প্রদান করে। তো সিএমএ ডিগ্রি কে প্রদান করে? আইসিএমএবি নামে একটা প্রতিষ্ঠান আছে যে সিএমএ ডিগ্রি প্রদান করে। তাহলে যে কোনো ডিগ্রির পাশে আগে আই পরে বি অ্যাড করে দিলেই কিন্তু আমি আমার অ্যান্সার পেয়ে যাব। ওকে, এত কঠিন পড়া মনে রাখতে খুব প্যারা হচ্ছে। ওকে, সো আমরা আরেকটু ইজি গ্রাউন্ড করি। আমি এখানে যত কিছু বলছি সব কিছু জাস্ট একটু ফোকাস করে আমার দিকে, কি কি মনে রাখলে যথেষ্ট। অ্যাট ফার্স্ট মনে রাখবো অ্যাকাউন্টিংকে গ্রহণযোগ্য করার সময় কোন নীতিমালাটা ব্যবহার করা হবে। হ্যাঁ, সবসময় আমি অপশনে খুঁজবো আইএফআরএস। এই যে রাজা সাহেব, ওকে খুঁজবো, যদি ওকে অ্যান্সারে পাই তাহলে আমি কারেক্ট অ্যান্সার দাগাই ফেলবো। যদি কোনো ক্ষেত্রে আইএফআরএসকে না পাই তখন আমি কোন অ্যান্সারটা খুঁজবো? আমি খুঁজবো গ্যাপ। আইএফআরএস না পাইলে গ্যাপ অ্যান্সার খুঁজবো। ডান। এখানে সামারির একটা পোর্শন শেষ। আরেকটা পোর্শন হচ্ছে বাংলাদেশ কোনটা ফলো করে। বাংলাদেশ অনেক দিন বিএফআরএস ফলো করছে, এখন বাংলাদেশও আইএফআরএস এর নিয়মটাই ফলো করে। ঠিক আছে, আমার বাংলাদেশও এখন আইএফআরএস এর সেম নিয়মটাকেই ফলো করে যাবে। ওকে, গেল আরেকটা কোশ্চেনের পার। এখন হচ্ছে এই যে দুইটা প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠান হচ্ছে সিএ ডিগ্রি প্রদান করে, একটা প্রতিষ্ঠান হচ্ছে সিএমএ ডিগ্রি প্রদান করে। সিএ ডিগ্রি কোন প্রতিষ্ঠান প্রদান করে? যেই প্রতিষ্ঠানের আগে আই পরে বি আছে, তার মানে আইসিএবি নামক প্রতিষ্ঠানটা সিএ ডিগ্রি প্রদান করে। সিএমএ ডিগ্রি কে প্রদান করে? যেই প্রতিষ্ঠানের আগে আই পরে বি আছে, তার মানে আইসিএমএবি ডিগ্রি প্রতিষ্ঠানটা সিএমএ ডিগ্রি প্রদান করবে। ওভারঅল জার্নিটা ডান না? তাহলে চলো আরেকবার গো থ্রু করি, ঠিক আছে কিনা। আর্থিক বিবরণীকে সর্বজন গ্রাহ্য করার জন্য ব্যবহৃত মান কি? আমি কি বলছি? প্রথমে আইএফআরএস খুঁজতে। আমি যদি প্রথমে আইএফআরএস খুঁজে পাই তাহলেই তো আমার অ্যান্সার হয়ে গেল। যদি আইএফআরএস না পাই তখন আমি আসলে চিন্তা করব আমি গ্যাপ দাগাবো কি দাগাবো না। ওকে, একজন অ্যান্সার এ বলেছে। আমার কোশ্চেনে কি খুঁজে পাই নাই আইএফআরএস? অনেকে এই অ্যান্সার দিচ্ছে, যারা এই অ্যান্সার দিচ্ছে তারা আসলে ক্লাসে একেবারেই মনোযোগ দিচ্ছে না, বোঝা যাচ্ছে। ওকে, যারা সি অ্যান্সার দিচ্ছে এদেরকে বোঝা যাচ্ছে যে না ক্লাসে মনোযোগ দিচ্ছি, কারণ আমার এই অপশনে আমি তো আইএফআরএস পাচ্ছি। যতক্ষণ আইএফআরএস পাবো আমার এটাই তো হিসাবে রাজা।
আমি ওকে অ্যান্সার হিসেবে নিব, সর্বজন গ্রাহ্য বলুক যাই বলুক, অ্যাজ লং এজ আমার আইএফআরএস আছে অপশনে, এটাই আমার অ্যান্সার। ওকে, পরের অপশনে চলে যাই। বাংলাদেশে সিএমএ ডিগ্রি কে প্রদান করে? তাহলে আমি কি শিখছি, আগে আই, সিএমএ এর আগে আই পরে বি, এই অপশনটা অ্যাড করে দিলেই তো আমার ডান অ্যান্সার। এটা কি মার্কস পাইতে 1 মিনিটও লাগবে কারো? যদি আসে ধাপা ধাপ দাঁড়ায় ফেলতে পারবো না, আর মার্কস এনজয় করতে পারবো না সবাই। ওকে, 10 নম্বর অ্যান্সার দেখি তো কোথায় আছে, কোথায় আছে, আমি তো দেখতেই পাচ্ছি না কোথাও আইসিএমএবি আছে। সবাই চপ চপ 10 নম্বর অ্যান্সারটা দেই। ওকে ওকে, 8 এর অ্যান্সার হচ্ছে আইসিএমএবি। তারপরে আইসিএমএবি তে কি হবে? আইসিএমএবি হচ্ছে আমার, ওকে, আইসিএমএবিতে আমার কি হবে, যেখানে আগে একটা আই আছে পরে একটা বি আছে, তাহলে হচ্ছে আমার এটার জন্য আইসিএমএবি। সো অ্যান্সার ডান, পরবর্তীতে চলে যাই। এখন হচ্ছে বাংলাদেশে সিএ ডিগ্রি কে প্রদান করে? ওকে, সিএর ইতিহাস আমরা পড়ে ফেলছি। সিএর ইতিহাসে কি ছিল, যে আমার যেই জায়গায় বা যেই প্রতিষ্ঠানে আমাকে দেয়, তার আগে আমাকে কি করতে হবে, তাহলে সি এ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সার্টিফিকেটের জন্য কি হয়, তার আগে একটা আই পরে একটা বি আমাকে অ্যাড করতে হবে, তাহলেই এটা আমার জন্য হবে অ্যান্সার। তাহলে এখানে কোন অপশনে আছে, আমার ডি নাম্বার অপশনে মনে হচ্ছে এটার একটা কারেক্ট অপশন পাওয়া যেতে পারে। এখন আমরা যদি চিন্তা করি ওভারঅল, আমি আসলে সিএ ডিগ্রি কেন করি? সাধারণত যেটা হয় যে একটা অর্গানাইজেশনের তুমি যদি ক্যারিয়ার ট্র্যাক হিসেবে চিন্তা করো, যারা ফাইন্যান্স গ্র্যাজুয়েট হবা অথবা যারা অ্যাকাউন্টিং গ্র্যাজুয়েট হবা, তাদের জন্য কিন্তু খুব ভালো একটা ফিউচার প্রসপেক্ট হচ্ছে সিএ ডিগ্রি, যেখানে তুমি একটা লং টাইম বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর এভরিথিং নিয়ে আস্তে 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 শিখবা, এবং এই অর্গানাইজেশনের আন্ডারে তুমি একটা সার্টিফিকেশন পাবা, যেটার ভিত্তিতেই তুমি বড় একটা দায়িত্ব অর্পণ হবে তোমার উপরে। সেই দায়িত্বের এভরিথিং ক্যারিয়ারটা আসলে আমরা পরে করব, যেহেতু আমরা রেগুলার একটা জিনিস শিখতেছি, আমরা এটা আগে শিখে নিই, পরবর্তীতে আমরা ধীরে ধীরে ক্লাসের জার্নিতে শিখবো যে কোন ডিগ্রি করলে কি হয়, কোন সেক্টরে গেলে কি হয় এন্ড এভরিথিং। আপাতত মাথায় রাখি যে অ্যাকাউন্টিং এর যে কোর সাবজেক্টগুলো আছে, যে কোর বিষয়গুলো আছে, এটা যদি ভালোভাবে কভার করতে পারি, তাহলে আমি শিওর শট ফিউচারে একটা ভালো জায়গায় যাব। আচ্ছা, সো পরবর্তীতে আসি, আইএএসসির বর্তমানে কি নামে পরিচালিত হয়ে থাকে? তাহলে আমরা এখানে কি শিখছিলাম, এখানে কমিটিটা যদি বোর্ড হয়ে যায়, আইএএস এর পরে একটা বি যদি অ্যাড করে দিই, তাহলেই তো আমার অ্যান্সার হয়ে যায়। তাহলে আইএএসসিটা হবে আইএএস বি, শেষ অ্যান্সার। তাহলে আইএসবি তে কি ছিল, যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, ডান, আর কিছুই না। সো সবার অ্যান্সার দেখি কোন অপশনে পাওয়া যায়, এ বি সি ডি, কোন অপশন থেকে আমি পাবো আমাদের অ্যান্সারটা? আমার মনে হচ্ছে অ্যান্সারটা প্রথমে কি আছে, প্রথমে এফএসবি আছে। এফএসবি কি কানেক্টেড ছিল? না, এফএসবি নিয়ে কিন্তু কানেক্টেড ছিল না। বিএএসবি, বিএএসবি তে আমার কানেক্টেড না, বিএএসবিও পড়ি নাই। আইএএসবি এখন মনে হচ্ছে একটু কাছাকাছি, আবার আরেকটা আছে আইএএস। তাহলে আমরা কি অ্যান্সার সি নিব না ডি নিব? সো আমাদের অ্যান্সার কি হবে, আমাদের অ্যান্সার কিন্তু সি হবে, কারণ এই বিটাতে বোর্ডের রেফারেন্স আমরা করছি, সেটাই আমার জন্য অ্যান্সার হিসেবে কাউন্ট হবে। ওকে, পরবর্তীতে চলে যাই। আর্থিক বিবরণীকে সর্বজন গ্রাহ্য করার জন্য ব্যবহৃত মান হলো, এইটা আমি একেবারে অ্যান্সার করবো না, এটা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, কারণ আমি রুলস শিখাই দিছি। আগে কি খুঁজবো, আগে আইএফআরএস এটা আছে কি না খুঁজবো, না যদি থাকে, ওকে এখানে লিখে দিই, না থাকলে অ্যান্সার হচ্ছে জিএএপি। ওকে, থাকলে আইএফআরএস, না থাকলে গ্যাপ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। থাকলে আইএফআরএস, না থাকলে গ্যাপ হিসেবে কাউন্ট করব। সো এখন চিন্তা করি যে আমাদের কোন অপশনে আমরা এটা খুঁজে পাই। আমার কি অপশনে কি আইএফআরএস আছে? পুরো অপশন ঘেটে কিন্তু দেখা যাচ্ছে না আইএফআরএস কোথাও পাওয়া যায়। যদি আইএফআরএস না পাই, তাহলে কি করা উচিত? তাহলে কিন্তু আমাদের
অ্যান্সার হিসেবে গ্যাপকে নিতে হবে। কোন অপশনে আমার গ্যাপ আছে? আমার গ্যাপ অপশনটা দেখা যাচ্ছে সি নাম্বার অপশনে পাওয়া যায়। তাহলে আমার অ্যান্সার কি হওয়া উচিত? তাহলে আমার অ্যান্সার হবে সি। তাহলে এটা কত নাম্বার? এখানে এমসিকিউ নাম্বার নাই, সো এমসিকিউ নাম্বার লাগবে না, জাস্ট তোমরা অ্যান্সারটা কমেন্টে লিখে দাও, GAAP, গ্যাপ হচ্ছে আমার অ্যান্সার। বুঝা গেল দুটো? তাহলে আজকের ক্লাস যদি আমরা সাম আপ করে দেখি, আমরা একটু আগে যা যা টাচ পয়েন্ট পড়ে গেছি সবগুলা কোশ্চেন এখানে পেয়ে গেছি। এবং আমাদের এখানে কি হবে, আমাদের কিন্তু অলওয়েজ এই ধরনের প্রশ্নগুলাই ঘুরে ফিরে আসবে। এবং আমাদের লেকচার স্লাইডগুলো এভাবে বানানো হয়, যেই টপিকটা পড়ানো হবে রিলেভেন্ট এমসিকিউ সলভ করানো হবে ক্লাসে, ক্লাস শেষে যেটা এমসিকিউ টেস্ট হবে। ধরো আজকে ক্লাস হচ্ছে, আগামীকাল দুপুর 3টায় তোমার একটা এমসিকিউ এক্সাম হবে। তা আজকে সন্ধ্যা থেকে আগামীকাল দুপুর 3টা পর্যন্ত তোমার পড়াশোনার সময় আছে, তুমি ওভারঅল লেকচারটা পড়ে ফেলবা, দুপুর 3টে একটা ডেইলি এক্সাম দিবা। এক্সাম দিয়ে তুমি যাচাই করে দেখতে পারবা যে এই যে 12টা কোশ্চেন আমি কি আদৌ পারতেছি কিনা, অথবা আমার কোনো ফল্ট আছে কিনা, অথবা আমি কোন জায়গাটা পারতেছি না, সবগুলো কিন্তু যাচাই করার ওয়ে তোমাদের জন্য ভাইয়ারা অলরেডি ডেভেলপ করে রাখছি। ঠিক আছে? সো যেই এখানে যতগুলো কোশ্চেন দেখছো প্রত্যেকটা তোমার ঢাকা ইউনিভার্সিটি অথবা রিলেভেন্ট কোনো ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে, সেই কোশ্চেনগুলাই দেওয়া। অনেকে মনে করতেছো ভাই এগুলো তো অনেক সিলি কোশ্চেন, এগুলো কি আবার ভার্সিটিতে আসে নাকি? আমাদের লেকচার স্লাইডে কোনো কিছুই এমন কিছু দেওয়া নাই যেটা তোমার ভার্সিটিতে আসে নাই। প্রত্যেকটা রিলেভেন্ট জিনিসপত্রই কিন্তু ভাইয়ারা দিয়েই রাখছি, যাতে পড়ার সাথে সাথে করে ফেলতে পারি। কারণ ভাইয়া একদম করলেই বিলিভ যেটা করি, অ্যাকাউন্টিং শুধু পড়ে কখনো পারা যাবে না, অ্যাকাউন্টিং পড়তেও হবে, করতেও হবে। হাতে কলমে না করলে কখনো পারবে না, সবসময় ভুলে যাবা বা একটা পেঁচায় ফেলবা। সো কি করতে হবে? অলওয়েজ খেয়াল করে ঠান্ডা মাথায় যেটা পড়েছি সেটা অবশ্যই খাতায় করে ফেলতে হবে। সো আজকে যেরকম যারা ক্লাসটা করতেছি, যারা আমার পেইড গ্রুপের স্টুডেন্ট আছে, তারা কিন্তু হোল লেকচার স্লাইড 1টা আগামীকালকের মধ্যে আমাদের অ্যাপে পেয়ে যাবা। যারা কোর্সটা কিনছো আর কি, তাদের অ্যাপে তোমরা একটা ডিটেলস দেখবে, সবগুলা টপিক আরও সুন্দর করে দেওয়া আছে, আরও বেশি করে এমসিকিউ দেওয়া আছে। তোমার কি বলবো, সেটা হচ্ছে কোন ইউনিভার্সিটিতে আসে সেটা রেফারেন্স দেওয়া আছে, সব কিছু গুছানো কিন্তু দেওয়া আছে। কিন্তু যারা আজকে ফ্রি ক্লাস করতেছি অথবা যারা এখনো কোর্সটা কিনে, তারা কিন্তু এই সুযোগগুলো পাচ্ছ না। সো আমি বলবো, যেহেতু এখনো ডিসকাউন্ট আছে, ADM 2025 ইউজ করে আমরা অবশ্যই কোর্সটা কিনে নেই এবং প্রপার একটা অ্যাডমিশন জার্নি আমরা বিল্ড করি, যেখানে সবাই জিরো টু হিরো হয়ে যাব এবং সবগুলা যাতে কারেক্ট করে আসতে পারে অ্যাডমিশন এক্সামে। ইভেন ভাইয়া যদি নিজের এক্সপিরিয়েন্স বলি, আমার অ্যাডমিশনের জার্নিতে অ্যাকাউন্টিং সাবজেক্টটা খুবই প্রিয় ছিল। ইভেন আমার HSC লাইফেও খুব ভালো লাগতো এই সাবজেক্টটা, প্রচুর এফোর্ট দিয়ে পড়তাম, প্রচুর খুঁটিনাটি জিনিসপত্র দেখছি। সো তখন দেখা গেছে যখন ডেইলি এক্সামগুলোতে আমি 12টার মধ্যে 10টা, 11টা, 12টা, 3টার মধ্যে নাম্বার থাকতো, 10 অ্যাবাভ থাকতো, যেটা হয়েছে আমার ইউনিভার্সিটি এক্সামে যে আমার 12টা কারেক্ট করে আসতে পারছি। সো এটা হচ্ছে কনফিডেন্স আস্তে আস্তে বিল্ড হয় যখন তুমি এভরি ডেইলি এক্সাম দিবা, প্রত্যেক দিন ভালো করবা, একটা কনসিস্টেন্টলি যখন ভালো করবা, তখন নিজের উপরে কনফিডেন্স আসে যে না, যেই টপিক পড়াক না কেন, যেই টপিক থেকে প্রশ্ন আসুক কেন, আমি তো সব পড়ে ফেলছি, আমি সব পারবো। সো নিজের কনফিডেন্সে ডিপেন্ড করে। আর যারা ধরো অল্প অল্প পড়ি, আধা ঘন্টা পড়ি দিনে, একদম পড়তে চাই না, ওদের না অনেক ভয় লাগে, আচ্ছা এটা হবে, এটা তো পড়ছিলাম, আহা কই জানি পড়ছি, কই জানি পড়ছি, এই কই জানি পড়ছি চিন্তা করতে করতে না কখনো অ্যান্সারটা মাথা থেকে বেরই হবে না। আর যেটা বের হবে কনফিউজিং অ্যান্সার, সেটা তোমরা কারেক্ট করতে পারবা না। আরও একটা ভয় কি, মাইনাস মার্কিং আছে, যেই কোশ্চেনটা ভুল হয়েছে তার জন্য কিন্তু -0.25 তোমার হয়ে যাবে। সো মাইনাস মার্কিং এর ভয়ও কিন্তু অনেকে না সাহস করে আগাইতে পারি না, যাচ্ছে এটা তো মনে হচ্ছে সি হবে, আমি কি দিব সি? ঝড়ে বক মারতে গেলে তো সবসময় ঝড়ে বক মরবে না, মাঝে মাঝে তো তুমি অক্কা পেয়ে যাবা। সো কনফিডেন্স বিল্ড করা অ্যাডমিশন জার্নিতে খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা বেবি স্টেপস নিয়ে একদম পিরামিড। আজকে ফার্স্ট জার্নি ছিল, একদম বেসিক টপিক পড়াইছি, কোনো অ্যাডভান্স ম্যাথ টাচ করি নাই, জাস্ট র্যান্ডম কিছু ক্যালকুলেশনস, দেন কিছু বেসিক পড়াশোনা। সেকেন্ড ক্লাস থেকে শুরু হবে আসল যুদ্ধ, একেবারে দেখবা ধাপ 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 করে আমরা কঠিন থেকে কঠিনের দিকে চলে যাব প্রতি সপ্তাহে। সো যত দেরি করবো তত কিন্তু ভাইয়া আপু তত কিন্তু মিস করবা। ওকে, অনেকে জিজ্ঞেস করতে স্লাইড কোথায় পাবো, লেকচার শিট পাবো, ক্লাস শেষে অ্যাপে কিন্তু পেয়ে যাবো। ওকে, সো এইখানে আমি অনেকক্ষণ একটু গল্প চলে গিয়েছিলাম, গল্প শেষে আবার একটু পড়ায় চলে আসি। IFRS পূর্বে কি নামে পরিচিত ছিল?
ওকে, এই যে এখানে একটা ট্রিকি কোশ্চেন, আইএফআরএস এর আগে আইএফআরএসটা কে দিছে, আমরা একটু কানেক্ট করি গল্পটা। আইএফআরএস এর প্রতিষ্ঠা কোম্পানি ছিল আরে একটু ভুল লিখতেছি, দেখি কারেকশন করে দিই, আইএএসবি। তাহলে আমাকে যখন জানতে চাচ্ছে আইএফআরএস এর আগে কে ছিল, তার মানে এই যে আইএএসসি নামক প্রতিষ্ঠানটা যেই নীতিমালাটা বানাইছিল সেই নীতিমালাটাই আমাকে জানতে চাচ্ছে। তাহলে একটু চলো তো আমরা রিকল করি, আইএএসসি মানে এই যে কমিটি যখন ছিল তখন যে নীতিমালাটা করেছিল সেই নীতিমালাটার নাম কি, নামটা যদি লিখতে পারি তাহলে আমার অ্যান্সার বের হয়ে গেছে। সো আমার এখানে কোন অপশনে পাওয়া যায়, আইএফআরএস এর আগে কি বিএফআরএস ছিল, না আইএএস ছিল, নাকি এফআরএস ছিল? ওকে, অনেকে অ্যান্সার বি দিচ্ছি, অনেকে সি দিচ্ছি। আচ্ছা, যারা বি দিচ্ছি তার মানে আমরা বলতেছি আমার আগের নামটা ছিল আইএএস। ইয়েস, দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার। আইএএসই হচ্ছে আমার পূর্ববর্তী নাম। তার মানে বোর্ড হওয়ার আগে কমিটি থাকতে যে নীতিমালা ছিল সেটাই আইএফআরএস এর পূর্ব নাম। তাহলে পূর্ব নামটা কি? পূর্ব নামটা হচ্ছে আইএএস। অ্যান্সারটা দেখি তো ঠিক আছে কিনা? ইয়েস, অ্যান্সার কারেক্ট। ওকে, এবার আসি হিসাব বিজ্ঞানের শাখা। সো মাঝে অনেকে গ্যাপ দরকার ছিল, গ্যাপের জন্য কিন্তু ভাইয়াটা একটু গল্প করে ফেলছি, এখন আর গল্প করার সময় নেই। আমরা লাস্ট কিছু পড়াশোনা করে একটা ওভারঅল ক্লাসের ওভারভিউ দিয়ে আজকে ক্লাস শেষ করে ফেলবো। সো প্রথমে আসি, আমার হিসাব বিজ্ঞানের শাখা কয়টা? হিসাব বিজ্ঞানের শাখা হচ্ছে দুইটা। হিসাব বিজ্ঞানের শাখা বলতে দুইটা, কি? একটা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান। এই যে আর্থিক হিসাব বিজ্ঞান, এইটা সাধারণত বহিস্থ যেই ব্যবহারকারী আছে তাদের জন্য তৈরি করা হয়। ওকে, আরেকটা আছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। এই ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞানটা প্রস্তুত করা হয় অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য। আচ্ছা, আজকের পড়াশোনা না অনেকে হয়তো কিছুটা কানেক্ট করতে পারতেছে না, কারণ এই পড়াশোনাটাগুলা অলওয়েজ এক্সিস্ট করতো হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের মাঝে, যেটা আমরা কখনো খুলে দেখতাম না। এই দুইটা অধ্যায় যে এক্সিস্ট করতো আমরা কখনো খুলেই দেখতাম না, সবসময় ভাবতাম আরে এটা কখনো আসে না, দেখবো না। সবগুলা প্রশ্নের সবগুলো উত্তরই তোমার বোর্ডের যে বইটা আছে ওখানে কিন্তু দেওয়া আছে, জাস্ট আমরা দেখি নাই। এখন অ্যাডমিশনে যেহেতু আসে তাই এগুলা এত ইনডেপথ চুল ছাড়া বিশ্লেষণ করে তোমাদের পড়ানো হচ্ছে। সো এই জিনিসটা আজকে রিভিউ করো, দেখবা কালকে আরেকবার যখন দেখবা সবকিছু ইজিয়ার মনে হবে। ওকে, এবার আসি, আমার ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞানের আরো কিছু ভাগ যদি করতে চাই, যেমন আছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, এটা একটা পক্ষ। ব্যবস্থা হিসাব বিজ্ঞানকে একই সাথে অনুসরণ করা হয় বলে হিসাব বিজ্ঞানের প্রথম শাখা তিনটা। আচ্ছা, সাধারণত দুইটা বলা হয়, আমেরিকান আর হচ্ছে ধরো ইউরোপীয়। এই দুইটার মধ্যে অনেক মারামারি চলে সবসময়, একজন এটা অ্যান্সার করলে আরেকজন আরেকটা অ্যান্সার করে। সো অনেক ক্ষেত্রে দুইটা অ্যান্সার পাবা, অনেক ক্ষেত্রে তিনটা পাবা। তিনটা পাইলে এক্সট্রাটা কে আসবে? তিনটা পেলে এক্সট্রা নাম্বারটি হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। সো এইটা নিয়ে কনফিউশন দরকার নেই, এরকম কোশ্চেন খুবই কম আসছে, অত মাথা খারাপ করা লাগবে না। সো আমরা জাস্ট খেয়াল রাখবো, এই যে আর্থিক হিসাব বিজ্ঞান আছে, এই আর্থিক হিসাব বিজ্ঞানটা হচ্ছে বহিস্থ ব্যবহারকারীদের জন্য, আর এই যে যতগুলা হিসাব বিজ্ঞান আছে এই সবগুলাই হচ্ছে আমার অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য। এখন আসি, অভ্যন্তরীণ ব্যবহারকারীরা এটা কেন জানতে চায়, কি লাভ তাদের? ওকে, অভ্যন্তরীণ ব্যবহারকারী হিসেবে ধরো ব্যবস্থাপক, একটা কোম্পানির ব্যবস্থাপক কেন জানতে চায় যে তার উৎপাদন হিসাব বিজ্ঞানকে? সো চিন্তা করো, তুমি অ্যাজ এ ম্যানেজমেন্ট লেভেলে মানে ব্যবস্থাপক হিসেবে তোমার প্রতিষ্ঠানে প্রোডাকশন হচ্ছে, তুমি প্রতিষ্ঠানের কোন প্রোডাক্টের কতটুকু কাঁচামাল লাগছে, কতটুকু যান্ত্রিক উপরিব্যয় হচ্ছে, কতটুকু পারিশ্রমিক দিচ্ছ, কতটুকু শ্রমিকের মজুরি দিচ্ছ, সবগুলো ইনফরমেশন তুমি জানতে চাবা। সবগুলা ইনফরমেশনের যোগফলে হচ্ছে তোমার ওই প্রোডাক্টটার মোট ব্যয়, যেটা তুমি কোথায় শিখছো? উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানে শিখছো। এটা কি বাহিরের মানুষের জানার বিষয় যে তোমার প্রতিষ্ঠানে কতটুকু উৎপাদন খরচ হয়েছে? কোনোভাবেই জানার বিষয় না। এটা তুমি অ্যাজ এ ম্যানেজার তুমি জানতে চাবা, তুমি এটা প্রপারলি ম্যানেজ করতে পারো। সো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের কাজ বা এটার যতগুলো ইফেক্ট পড়ে সবগুলো অভ্যন্তরীণ ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ক্লিয়ারলি বুঝাতে পারছি?
শাখার এতটুকু পার্ট যদি তুমি বোঝো আর কিছুই তোমার লাগতেছে না। ওকে, এবার আসি আরো কয়েকটা হিসাব বিজ্ঞানের পার্ট করা যায়, জাস্ট জানার জন্য দেখে রাখবা, তেমন ইম্পর্টেন্ট না। এবার আসি আমার এখানে কোনটা হিসাব বিজ্ঞানের শাখা না। এটা একটা কানা অন্ধ সবাই পারবে। এই অ্যান্সার যদি আজকে কেউ ভুল করে, তোমাদের কমার্সে যারা মানে ব্যাকগ্রাউন্ডে বিজনেস স্টাডিজ আছে সবাই ওদের মাইট দেওয়া উচিত। নামগুলো দেখলেই দেখো কত কিউট কিউট নাম, দেখলেই বোঝা যায় যে কোনটা অ্যান্সার হওয়া উচিত। ওকে, দেখি আসলে অ্যান্সার সবাই পারে কিনা, কারণ আমার তো তোমাদের উপরে এত এত হাই এক্সপেকটেশন। ওকে, প্রথম অ্যান্সারই ভুল। দ্বিতীয় অ্যান্সার মনে হচ্ছে কাছাকাছি আছে। তারপরে দেখা যাচ্ছে ওকে, খুশবু মুন অ্যান্সার দিচ্ছে ডি, অপূর্ব দে বলেছে ডি। আচ্ছা, তারপর কোমল সাহা বলতেছে ডি, তন্ময় সরকার বলছে ডি। এখন পর্যন্ত ভুল উত্তর দেখা যাচ্ছে না মনে হচ্ছে, সবার অ্যান্সারই কাছাকাছি ঠিক যাচ্ছে। ওকে, প্রিয়া সাহা বলছে ঘ। ওকে, তারপরে রাবেয়া জান্নাত বলছে ডি, আবু বিন জাহিদ বলছে ডি। এতগুলা স্টুডেন্ট আমার অ্যান্সার দিয়েছে, ওদের অ্যান্সার কি ফেলে দেওয়া যায়? ইয়েস, অ্যান্সার হচ্ছে মূলধনী হিসাব বিজ্ঞান। মূলধনী হিসাব বিজ্ঞান নামে কোনো হিসাব বিজ্ঞান কখনো এক্সিস্ট করেই না। আজকের ক্লাস মোটামুটি টান, আমরা একটু রিভিউ করা উচিত যে এত কিছু পড়ছি, মাথায় কি সব কিছু ঢুকছে নাকি সব ভুলে গেছি। সো আজকের ক্লাসটা চলো গরম গরম একটা ওভারভিউ করে ফেলি। ওভারভিউ করার আগে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিছু কোশ্চেন যদি তোমার থাকে ভাইয়ার প্রতি জানার, সেগুলো তোমরা একটা কমেন্টে দিয়ে রাখো। বা একটা একটা কোশ্চেন দেখে অ্যান্সার করার চেষ্টা করবো অন পয়েন্ট। আর যদি ধরো আরো কোশ্চেন আছে, আরো কিছু জানতে চাই কোর্স নিয়ে, সো ভাইয়ার আইডি তোমাদের কাছে অবশ্যই অনেকের কাছে হয়তো আছে, একটু খুঁজে নিও, তাহলেই পেয়ে যাবা। ভাইকে নক করতে বলো যে ভাইয়া এই যে কোর্স কিনতে যাচ্ছি, এই কোর্সের ডিটেলস আমরা জানতে চাই, কীভাবে পড়াবেন জানতে চাই, কী কী পড়াবেন জানতে চাই, যত যত প্রশ্ন আছে সব কিছু করতে পারো ইন্ডিভিজুয়ালি, কোনো সমস্যা নাই, সব কিছু উত্তর ভাইয়া দেওয়ার চেষ্টা করবো। এবার আসি আজকে আমরা কি পড়ছি। ভাইয়া আপনি ডিওর স্টুডেন্ট ডাকসু ইলেকশনে কারে ভোট দিচ্ছেন? ডিওর স্টুডেন্ট ডাকসুর ভোট দিয়েছি, কিন্তু কাকে দিয়েছি বলবো না, কারণ আমাদের ভোট কিন্তু 45টা। সো 45টা ভোট কাকে কাকে দিয়েছি সবগুলোকে মনে রাখতে পারবা? তোমরাও কিন্তু মনে রাখতে পারবা না। সো এখানে অনেক অনেক মানুষের আছে, তোমরা হয়তো জাস্ট মনে করতো যে ভিপিকেই খালি ভোট দেওয়া হয়, জাতীয় ইলেকশনের মতো না, ভিপিকে শুধু ভোট দেওয়া হয় না, অনেকগুলো ভোট দেওয়া হয়। সো এটা নিয়ে আসলে মাথা নেওয়ার দরকার নেই। ওকে, আবার যারা কারেক্ট অ্যান্সার দিচ্ছে তাদের চকলেট দেন। এতগুলো চকলেট আমি কীভাবে পাঠাবো? অনলাইনে তোমাদের অ্যাড্রেসই জানি না আমি। কিন্তু যদি কোনোদিন দেখা হয় তোমাদের সাথে ক্যাম্পাসে, অবশ্যই ভাইকে মনে করে দিব যে ভাইয়া আমি আপনার অ্যাডমিশন 2025 স্টুডেন্ট ছিলাম, আমার একটা চকলেট দেওয়ার কথা ছিল, আপনি দেননি। সো মনে করে দিলে চকলেট না দিয়ে চা খাওয়াই, কিছু না কিছু তুমি পাবা অবশ্যই। ওকে ভাইয়া, বোর্ড বইটা কি ভালো করে পড়তে হবে? আচ্ছা, বোর্ড বই পড়বো না অ্যাডমিশন বই পড়বো? আমি বলবো ভাইয়া বোর্ড বই এখন প্রপারলি যদি পড়তে চাও মাথা খারাপ হয়ে যাবে, সময় কুলাবে না। সো তুমি যেটা করতে পারো, তুমি আমাদের যে লেকচার শিটগুলো বিল্ড করা আছে, লেকচার শিটটা প্রপারলি গো থ্রু করো। লেকচার শিটের কোনো পয়েন্ট যদি তুমি দেখে মনে হয় যে না এখানে একটু শর্ট আছে, আমি আরেকটু জানতে চাই, আরেকটু যখন জানতে চাই মনে হবে, তখন তুমি একটা এক্সট্রা বইয়ের হেল্প নিতে পারো। সেই বইটা হচ্ছে নেসেসারিলি তোমার বোর্ড বই হতে পারে এরকম না, অ্যাডমিশনের জন্য কিছু ভালো ভালো কোচিংয়ের ভালো ভালো বই আছে, সেই বইগুলোকেও তুমি চাইলে কিনে ব্যবহার করতে পারো। সে আমি যদি দুইটা এক্সাম্পল দিই, আমি একটা পোস্ট করে দেবো সুন্দর করে রিটেন, যেই বইগুলো পড়লে তোমাদের জন্য ইজিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, কোন কোন বই পড়বো? সো তুমি চেষ্টা করতে পারো। আচ্ছা ভাইয়া, পোস্ট দিলে আমার মনে হয় ইজিয়ার হবে। HSC 25 স্টার যে গ্রুপটা আছে, এই গ্রুপে ভাইয়া সুন্দর মতো কোন কোন বই পড়লে ভালো হয়, কি কি ভালো হয় সবকিছু একটা ডিটেলস পোস্ট করে দিব, তোমরা দেখে নিবা সবাই, তাহলেই হবে। ওকে, 2025 ডিও এক্সাম কবে হতে পারে? ওকে, তোমরা এস্টিমেটেড একটা টাইমলাইন ধরবা, আজকে থেকে যে প্রিপারেশন শুরু হয়েছে 3 থেকে 4 মাস তোমার ম্যাক্স টাইম থাকবে তোমার সবকিছু পড়ে নেওয়ার জন্য। 3 মাস ধরে তুমি পড়াশোনা করো, 4 মাস হচ্ছে তোমার বোনাস টাইম, যেখানে তুমি প্রচুর এক্সাম দিবা, প্রচুর এক্সাম দিয়ে তুমি তোমার সব বেসিক ক্লিয়ার করে ফেলবা। ওকে, আর কি আছে? এসএম এর মাধ্যমে লিংক দিবে তো এনএমএস। ওকে, তোমরা অলরেডি জানো আগামীকাল কিন্তু একটা রিয়েলিটি চেক এক্সাম হবে, ডিউ রিলেটেড একটা কোশ্চেন থাকবে, যেখান থেকে তোমার কিন্তু অনেক অনেক সুন্দর গিফট রেডি আছে। তোমরা যারা টপার হবা, ভালো প্লেসমেন্টে আনবা, তোমাদের জন্য কিন্তু গিফটগুলো ভালো রেডি করে রাখছি। আমরা খুবই আশাবাদী যে আমাদের এখানে খুব সুন্দর সুন্দর গিফট তোমরা নিয়ে যাবা। ওকে, রিয়েলিটি চেক এক্সামটা কি অ্যাপ থেকে হবে? হ্যাঁ, কিভাবে এক্সাম দেবেন এভরিথিং তুমি অ্যাপ ওয়েবসাইট একটু ঘুরে দেখো, পেয়ে যাবা, অথবা HSC 25 গ্রুপটায় তুমি সব ডিটেলস তুমি অলরেডি জেনে যাবা। অ্যাকাউন্টিং লাভার পাবলিকেশনের বইগুলো কেমন? আমি বলবো যে স্ট্যাবলিশড কোচিংয়ের যে বইটা আছে, ধরো তুমি প্যারাগন অথবা স্কলার্সের যে দুইটা বই আছে, এই দুইটা বই তুমি আসলে ইউজ করতে পারো। হ্যাঁ, নিজেও পড়ছি, অনেক কিছু ওখান থেকে পড়া হয়েছে এবং মনে হয়েছে বই দুইটা গুছানো। সো তুমি একটু ঘাটা দেখতে পারো এবং ভালো, বই দুটা খারাপ না। আচ্ছা, কোয়েশ্চেন ব্যাংক কোনটা কিনবো? কোয়েশ্চেন ব্যাংক এখনই কিনা লাগবে এরকম না,
কোশ্চেন ব্যাংক একটু আস্তে ধীরে কিনো, বেসিক কয়েকটা অধ্যায় আগে পড়ে ফেলো। যখন 5টা অধ্যায় তুমি জানো, 5টা অধ্যায় জানার পরে যখন একটা প্রপার কোশ্চেন ব্যাংক মানে কি, একটা ইউনিভার্সিটির ওই সালের প্রশ্ন তুমি যখন 5টা অধ্যায় পড়ে ফেলছো, তখন তুমি কোশ্চেন ব্যাংকটা আসলে কাজে লাগাইতে পারবা। যে আমি যদি ওই সালে পরীক্ষা দিতে বসতাম তাহলে আমি কটা কারেক্ট করতে পারতাম। তার মানে তুমি আগে কিছুটা প্রশ্ন নিজে শেখো, কিছুটা অধ্যায় শেখো, এরপর কোশ্চেন ব্যাংক খুঁজো। ভাই ইংরেজিতে ফেল করবো জানা কথা, তো গিফটের আশা বাদ। ওকে, ইংলিশ নিয়ে প্রশ্ন। সি ইউনিটের সব থেকে বড় খেলা হচ্ছে ইংলিশে। ইংলিশে ম্যাক্সিমাম তোমাদের 80 to 90% স্টুডেন্ট ফেল করবে। এই যে 10% যারা আসলে পাশ করবে, ওরাই তোমার ইউনিভার্সিটিতে চান্স পাবে, একটা ভালো মার্কস নিয়ে তারা ঢুকে পড়বে। তুমি যদি ইংলিশে ফেল করো তাহলে কিন্তু আর কোথাওই লাভ নাই। সো ইংলিশের জন্য নাইম দুর্জয় ভাইয়া কিন্তু অনেক কিছু প্ল্যান করে রাখছে, আমরা অনেক কিছু সাজিয়ে রেখেছি, অনেকগুলো গেম আছে যেখান থেকে ইংলিশে খারাপ আমাদের স্টুডেন্টরা করবে এটা আমরা মানতেই পারবো না। ওকে ভাই, জিএসটি কি শর্ট সিলেবাস? মোটামুটি সবকিছুই আসলে শর্ট সিলেবাসের চলে আসবে, যেহেতু তোমাদের এইচএসসি শর্ট সিলেবাসে ছিল। কিছু অধ্যায় কম বেশি ধরো তোমার আসে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন, ওই কোশ্চেনগুলো ভাইরা শিখাই দিব, কোনো সমস্যা নেই। ওকে, অনেক অনেক প্রশ্ন নিয়ে ফেলছি ভাই। কাল এক্সামের জন্য গিফট দেওয়া হবে? ইয়েস, গিফট পাবা, অবশ্যই গিফট পাবা। যারা খুব ভালো করবা, যারা টপে থাকবা, রেজাল্ট পাবলিশ করবো, গিফট দিব, সব কিছু আছে তোমাদের জন্য। ওকে, কোন কোচিং কেমন খুব একটা অ্যান্সার দিতে চাই না, কারণ এক এক কোচিং এক এক রকম থাকে। এইটা পাবলিকলি অ্যান্সার দেওয়াটা আমার কাছে খুব রিলেভেন্ট না। তো যদি একেবারে জানতে মন চায় একটু পার্সোনালি নক করতে পারো, সেক্ষেত্রে ভাই নিজের মতামত দিতে পারবো। ওটা যে শুনতে হবে এরকম কিছু না, আরো 5টা মানুষ থেকে শুনো, শুনে তুমি তোমার ডিসিশন নাও, ঠিক আছে? ওকে ভাই, ইংরেজিতে আমি ফেল করবো, যারা এখন ভাবতেছো ফেল করবো, তার মানে কি তোমার ফার্স্ট টার্গেট হচ্ছে, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমার ইংলিশটা এত ভালো করে পড়া যে যা প্রশ্ন আসুক না কেন পাস তুমি এনশিওর করতেছো। কারণ ইংলিশে পাস না করলে কিন্তু বাকি সব কিছুই করলা। ওকে ভাইয়া, কোশ্চেন কি রিপিট হয়? ইয়াস, কোশ্চেন রিপিট হয়। কিছু না কিছু 20 to 30% কোশ্চেন, অনেক সময় 50% কোশ্চেন রিপিট চলে আসে। কিছু কিছু ধরো তোমার টুইক করে দেয় কোশ্চেনগুলো। সো ইয়েস, পুরানো কোশ্চেন রিপিট হয়। ওকে, স্বয়ংক্রিয়ভাবে তোমার লগ ইন হবে। ওকে, এইচএসসি 25 সিলেবাসের উপরই দেওয়া হচ্ছে। আচ্ছা, সো মোটামুটি অল কোশ্চেন্স ডান। আমরা সো ফাইনাল একটা রিভিউ করি, দেন হচ্ছে ক্লাস শেষ। হ্যাঁ, জাস্ট 5 মিনিট লাগবে, সব কিছু একটা গো থ্রু করি। আমরা অ্যাট ফার্স্ট আমরা কি শিখছি একটু মনে করি। ক্লাস শুরুতে মাহিন্দ অনেক কিছু নিয়ে কথা বলতেছিল। কি নিয়ে কথা বলতেছিল? কিভাবে যোগ করতে হয়, বিয়োগ করতে হয়, গুণ করতে হয়, ভাগ করতে হয়, পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হয়। এইটা থ্রু আউট অ্যাডমিশন জার্নি তোমার অনেক বেশি লাগবে। তুমি কি করবা, বাসায় খাতায় ইচ্ছা মতো যোগ বিয়োগ গুণ ভাগ করবা। যেহেতু এক্সাম হলে বসার আগ পর্যন্ত তোমার কাছে ক্যালকুলেটর আছে, তুমি সব যোগ বিয়োগ করো, গুণ ভাগ করো, করে ক্যালকুলেটর চেক করে নাও। যখন নিজের এক্সপার্টিস চলে আসবে, প্রো লেভেল হয়ে যাবা, তখন কিন্তু তুমি যে ক্যালকুলেটর ছাড়া বোর্ডে কনফিডেন্টলি অ্যান্সার দিয়ে আসতে পারবা। সো এই প্র্যাকটিসটা বিল্ড করো, যেখানে তুমি নিজের উপরে এতটা কনফিডেন্স আনতে পারতেছো, ক্যালকুলেটর আমার লাগবে না, আমি 200 যোগ 820 যোগ করতে পারি, কোনো সমস্যা নাই, কারেক্ট হবে। একটা পার্ট ডান। সেকেন্ড পার্টে আমরা হিসাব বিজ্ঞানের যাত্রা পড়তেছিলাম। হিসাব বিজ্ঞানকে কি বলি? একটা তথ্য ব্যবস্থা বলি। কোন তথ্য ব্যবস্থা? যেখানে লেনদেন শনাক্ত করে, লিপিবদ্ধকরণ করে যথাযথ পক্ষের নিকট তথ্য সরবরাহ করা হয়। তাহলে তথ্য সরবরাহ করাটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান কাজ। আর প্রথম যে দুটা কাজ, লিপিবদ্ধকরণ আর শনাক্তকরণ, এটা হচ্ছে প্রাথমিক কাজ। এই দুটো আমরা অনেকক্ষণ ধরে শিখছি। এরপরে শিখছি তথ্য যে সরবরাহ করব কাদের কাছে, কোন ব্যবহারকারী, ব্যবহারকারীটাকে কিভাবে আইডেন্টিফাই করব, অভ্যন্তরীণ এবং বাহ্যিক। অভ্যন্তরীণ চেনার ওয়ে কি? দুইটা রুলস আছে। একটা হচ্ছে বেতনভুক্ত হতে হবে, আর একটা হচ্ছে তাকে অবশ্যই কি করতে হবে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে হবে। দুইটা রুলস ফিল আপ হয়েছে, তাহলেই কিন্তু এটাকে আমরা অভ্যন্তরীণ ব্যবহারকারী বলবো। একটাও ফিল আপ হয় নাই অথবা একটা ফিল আপ হয় নাই, তাহলেই সে হবে বহিস্থ ব্যবহারকারী। এরপর আমরা অনেকটা সময় ধরে কি শিখছি, লুকা প্যাসিওলি কত সালে, কোন শহরে, কোন দেশে বইটা আবিষ্কার করছে, কোন পদ্ধতি আবিষ্কার করছে। এরপরে যে ক্লাসের মাঝখানে আমরা শিখছি নতুন একটা কমিটি, আইএএসসি নামে একটা প্রতিষ্ঠান, একটা আইএএস নামে নীতিমালা নিয়ে আসছে 1973 সালে। পরবর্তীতে 2001 সালে যে তারা চিন্তা করছে আমরা নতুন একটা প্রতিষ্ঠান আনবো। কোন নতুন প্রতিষ্ঠান? আইএএস বি নামে একটা প্রতিষ্ঠান আনবো। কোন নীতিমালা আনবো? আইএফআরএস নামে একটা নীতিমালা আনবো। এই আইএফআরএস নীতিমালাটাই হচ্ছে সর্বজন গ্রাহ্য, সবার প্রথম, সবার রাজা। এই রাজা সাহেবই আমার সর্বপ্রথম অ্যান্সারের কাউন্টে চলে আসবে। যদি কোনো কোশ্চেনে আইএফআরএস না পাই, তাহলে কিন্তু আমার অ্যান্সার গ্যাপের দিকে চিন্তা করতে পারি, না হলে আমি গ্যাপের চিন্তা করব না। ওকে, এত কিছু তো ভাইয়া মুখে বলে ফেললেন, আপনি একটু দাগায় দেখান তো ভাইয়া এত কিছু আসলেই পড়াইছেন কিনা। চলেন আমরা একটু দাগাদাগি করি। আমাদের প্রাথমিক উদ্দেশ্য
কি পড়ছি? শনাক্তকরণ আর লিপিবদ্ধকরণ। প্রধান উদ্দেশ্য কি পড়ছি? তথ্যকে সরবরাহকরণ। ওকে, হিসাব রক্ষণ আর হিসাব বিজ্ঞানের পার্থক্য কিভাবে পড়ছি? হিসাব রক্ষণ মানে হচ্ছে লিপিবদ্ধকরণের আরেকটা নাম। আধুনিক হিসাব বিজ্ঞানের জনক কে? লুকা প্যাসিওলি। সে কোন কি ভিত্তি নিয়ে আসছে? দুই তরফা দাখিলা পদ্ধতি নামে নতুন একটা পদ্ধতি সে নিয়ে আসছে, যেটাকে অ্যাকাউন্টিং এর মূল ভিত্তি বলা হয়। আচ্ছা, পরবর্তী আসি, মূল উপাদান কি? দুতরফা দাখিলা কোনটা নিয়ে কাজ করে? ওই যে একটা ফিল্টার রাখছিলাম না, অনেকগুলা ঘটনার মধ্যে সে কি বাছাই করবে? যেগুলা প্রকৃতপক্ষে লেনদেন। লেনদেন না হলে অ্যাকাউন্টিং এর কোনো কাজই শুরু হবে না। তাহলে ইনপুট মানে কি? ইনপুট মানেই হচ্ছে লেনদেন। আউটপুট মানে কি? আউটপুট মানে যে তথ্যটা সরবরাহ করতেছি। কোন তথ্য সরবরাহ করতেছি? আর্থিক বিবরণী নামক একটা তথ্য আমরা সরবরাহ করি। ওই যে 4টা আর্থিক বিবরণী নাম পড়ছি, এটাই আমরা সবার মাঝে সরবরাহ করে থাকবো। ওকে, দুতরফা দাখিলা পদ্ধতি একটা কি ধরনের পদ্ধতি? একটা লিপিবদ্ধকরণ পদ্ধতি। সেটা একটা মাস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নিরীক্ষকগণ, আমরা অডিটর বা নিরীক্ষকগণকে কোন ব্যবহারকারী হিসেবে শিখছি? বহিস্থ ব্যবহারকারী হিসেবে শিখছি। আরেকটা কি শিখছি? অভ্যন্তরীণ নিরীক্ষকগণ। অভ্যন্তরীণ নিরীক্ষকগণ কি করি? বেতন দিয়ে রাখি, কোম্পানির মধ্যে থাকে, কোম্পানি ডিসিশন নেয়। তার মানে এটা কি হবে? আমার একজন অভ্যন্তরীণ ব্যবহারকারী। ওকে, কর্মচারী আর কর্মকর্তা পার্থক্য পড়তেছিলাম। কর্মচারী আমার জন্য কি হবে? সবসময় বহিস্থ ব্যবহারকারী হবে, কারণ কর্মচারীর কোনো ডিসিশনাল পাওয়ার থাকে না। তার বেতন পায় ঠিক আছে, কিন্তু ডিসিশন সে নিতে পারে না। ওকে, এবার আসি উচ্চপদস্থ কর্মচারীগণ, যারা সিইও, সিএফও, ডিরেক্টর। কর্মচারী বা কর্মকর্তা যখন কথা চলে আসে, তখন তাদেরকে আমরা অভ্যন্তরীণ ব্যবহারকারী বলতে পারি, কারণ এই উচ্চপদস্থ যারা থাকে তারা কিন্তু ডিসিশন নিতে পারে। তাদেরকে আমরা কর্মকর্তা বলি, তাই তারা অভ্যন্তরীণ ব্যবহারকারী। ওকে, হিসাব বিজ্ঞানের শাখা কয়টা? 2টা। একটা নাম কি? আর্থিক হিসাব বিজ্ঞান, আরেকটার নাম কি? ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান। ডান। বাংলাদেশে হিসাব বিজ্ঞান পেশার প্রতিষ্ঠানের সার্টিফিকেশন কে দেয়? আইসিএবি। সিএ ডিগ্রি সার্টিফিকেশন কে দেয়? আইসিএবি। সিএমএ ডিগ্রি প্রতিষ্ঠানে কে দেয়? একটা আই লাগাবো, একটা বি লাগাই দেবো, তাহলেই ডান। আইসিএমএপি। ওকে, ডান। এই ছিল আমাদের আজকের ওভারঅল পুরা অ্যাকাউন্টিং এর যে ফার্স্ট ক্লাসের একটা ডেমো ক্লাস। তোমরা দেখলা যে ভাইয়ার আসলে কিভাবে পড়ায়। ঠিক আছে, সো 5 মিনিট বলতেছো অনেকে, আসলে 5 মিনিট লাগবে জাস্ট ভাইয়াদের একটু জানানো যে আজকে অ্যাট ফার্স্ট তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে তোমাদের অনেক 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 ধন্যবাদ যারা এতক্ষণ মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা করছো। অলমোস্ট আমি দেখতে পাচ্ছি 150 জন স্টুডেন্ট আমাদের সাথে কন্টিনিউয়াসলি ছিল, 200 জন অনেকক্ষণ ছিল, 200-250 স্টুডেন্টও ছিল। সো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমাদের ক্লাসটা খুবই ভালো লাগছে, এবং যদি ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে, কারণ আজকের ফ্রি ক্লাসটা কিন্তু আর রিপিট হচ্ছে না, বাকি সব ক্লাস কিন্তু আমাদের পেইড গ্রুপে যাবে। তো যদি অ্যাডমিশন জার্নিতে 10 মিনিট স্কুলের সাথে থাকতে চাও তাহলে কি করতে হবে? কোর্সটা কিনতে হবে। কোর্সটা কেনার সময় তোমার জন্য কি লাস্ট একটা সুযোগ থাকতেছে, 15 তারিখ পর্যন্ত আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে। কোন কোডের উপরে? আমাদের কোডটা হচ্ছে ADM2025। এই কোডটা যদি তুমি ইউজ করো তাহলে কোর্সটা কত টাকায় কিনতে পারতেছো? অনলি 3200 টাকায় পুরা জার্নি। এমন না যে ভাইয়া প্রতি মাসে 3200 টাকা দিতে হবে, না, একবারই দিবা। পুরা অ্যাডমিশন জার্নিতে ভাইয়া তোমাদের সাথে থাকবো। আমাদের লেকচার শিট, কিউএনএ ক্লাস, এমসিকিউ, ডেইলি, উইকলি সব কিছুই তুমি পেয়ে যাচ্ছ অনলি কত টাকায়? 3200 টাকায়। সো যদি ভালো লেগে থাকে সামনে আরো আরো অনেক ক্লাসে দেখা হবে। আজকের মতো কিন্তু বিদায় নিতে হচ্ছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেখা হয়তো হবে জীবনের কোনো একটা সময় তোমাদের সাথে, ইনশাল্লাহ।